আমরা আপনাকে যেভাবে দেখছি, যেভাবে সরব সেটা শুধু অনলাইনে না, সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন আপনি এই কাজগুলো এবং সংগঠিত করার জন্য লোকজনকে। সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা এবং অনেক, অনেক ধন্যবাদ যে আপনি আপনার ব্যক্তিগত জায়গার বাইরে গিয়ে যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন। এভাবেই বোধহয় আমাদের যুদ্ধ করতে হয় এবং মুক্তিযোদ্ধা যারা ছিলেন তারাও বোধহয় এভাবেই আ আমাদের স্বাধীনতাটাও এনে দিয়েছিলেন। তো আমরা আলোচনায় চলে যাই। আমি যে কথাটা বলছিলাম আজকের আমরা জানি গত আম অ্যা ক ৫ দিন বিশেষ করে ১৩ নভেম্বর ঢাকা লকডাউনে বাংলাদেশ আওয়ামী লীগ অসম্ভব রকমের সফল। অনেকেই ধারণা করছেন এবং বিশ্বাসের জায়গায় আসছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে এসছে অলরেডি। ফিরে আসবে সেটা নয়, ফিরে এসছে অলরেডি। এবং ইউনূস সরকার হয়তো যাই করছেন বা হচ্ছে ঘর গোছাচ্ছেন বা যাই হোক একটা সাংঘাতিক রকমের নড়াচড়া আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গায় থেকে আমরা আজকের মূল আলোচনার যেটা আমি বলেছি যে ইউনূস সরকারের আইনি ভিত্তি এবং ভবিষ্যৎ শুধুমাত্র সরকার না তাদের কার্যক্রম এবং সবগুলো নিয়ে একজন ব্যারিস্টার, একজন সলিসিটর এবং মানবাধিকার কর্মী হিসেবে আপনার জায়গাটা। আমার ১ম প্রশ্ন যেটা সেটা হচ্ছে ৫ আগস্টের পরে যে সরকার আমরা দেখলাম যে ৮ই আগস্টের যে সরকারটা গঠন হলো সেটা আইনি ভিত্তির কথায় তারা অনেক রকম কথা বলেছে যে বিচারপতির সিগনেচার বা হচ্ছে একটা বিশেষ পরিস্থিতিতে তারা এই আম আ সরকার গঠন করেছে। তো সেটার জায়গায় তারা আইনি ভিত্তির ক্ষেত্রে অনেক রকম আ কি বলবো? অনেক রকম কথা বলার চেষ্টা করেছে। তো এটার আসলে আদৌ ভিত্তি আছে কিনা? আম ১ম ব্যাপার যেটা হচ্ছে সেটা হলো যে আমার কাছে মনে হয় যে ইউনূসের এই ৫ তারিখের পরে ইউনূসের ক্ষমতা গ্রহণ আ বা ৩ দিন পরের যে ক্ষমতা গ্রহণ সেই জায়গা থেকেই আমার কাছে মনে হয় আ এই জিনিসগুলো দেখার প্রয়োজন আছে। কেমন? জি। আমরা অতীতে আপা এগুলো নিয়ে অনেকবার কথাবার্তা বলেছি। আমার মনে হয় যে আজকে আরেকবার আমি সামারি করতে পারি এটার জন্য। না, এটা ১ম আমাদের ব্যাপার হলো বলা দরকার আসলে। একেবারে আমার কাছে খুবই দরকার বলতে যে আপনি যদি ওই শুরুটা বোঝেন তাহলে আপনি এখন যা হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন। জি, আপনি মনে করেন যে এই এই রাষ্ট্রটা একটা আইনের উপরে চলছে। আমরা এটাকে অ্যাপেক্স ল বলি বা সর্বোচ্চ আইন বলি। জি, সেই সর্বোচ্চ আইনটা হচ্ছে সংবিধান। বাংলাদেশে আপনি যত রকমের আইন দেখবেন, যত রকমের কানুন দেখবেন বলা হয় বা বলা হয় বলতে ব্যাপারটা এমন যে তাদের সর্বোচ্চ পিতা হচ্ছে সংবিধান। এই সংবিধানের সাথে যদি অন্য কোনো আইনের সামান্যতম গরমিল থাকে বা স্পিরিট অফ দ্য সংবিধানের সাথে বা এই সংবিধানের মূল বক্তব্যের সাথে যদি বাংলাদেশের কোনো বিদ্যমান আইনের কোনো ধরনের বিচ্যুতি থাকে বা ভিন্নতা থাকে তাহলে যতটুকু ভিন্নতা আছে ততটুকু ভিন্নতা বাদ পড়বে। অর্থাৎ যা কিছু হতে হবে সংবিধানের আলোকে, আলোকে হতে হবে। সংবিধানের যে আইন বা স্পিরিট যে বক্তব্য সেটির আলোকে। কেউ যদি কখনো চ্যালেঞ্জ করে যে অমুক আইনটাতে এইটা আছে বা আমাদের সংবিধান আসলে এটা মূলত মানা করে কিন্তু সংবিধানের এই বিধিতে সরি অমুক আইনের এই বিধিতে এইটা আছে যেটা সংবিধানের মূল যেই স্পিরিট যে সংবিধানের যে অনুচ্ছেদের অমুক জায়গাটার সাথে এটা এটা আপনার আহ সাংঘর্ষিক। সাংঘর্ষিক তখন আপনার আদালত সেটাকে রিভিউ করে এবং ওই জায়গাটাকে বাতিল করে দেয়। এটার একটা উদাহরণ আমি আপনাকে দিতে পারি। এটা একটা খুবই জলজ্জান্ত উদাহরণ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা সেটি। তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে মানে আপনি একটু সহজ করে বুঝিয়ে দিলে দর্শকরাও বুঝবে কেন এই জিনিসগুলো জানা জরুরি। এই জিনিসটা বুঝতে পারলে এখনকার ঘটনাগুলো তাদের জন্য বোঝা সুবিধা হবে। বাংলাদেশের সংবিধানে লেখা আছে জনগণই সকল ক্ষমতার উৎস এবং যিনি জনপ্রতিনিধি থাকবেন তিনি নির্বাচিত প্রতিনিধি থাকবেন অর্থাৎ জনগণকে এখানে সবচেয়ে বড় আকারে বড় উপরে রাখা হয়েছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে ঘটনাটা এমন যে এটি কোনো নির্বাচিত সরকার নয়, এখানে শেষ পর্যন্ত জনগণের মতামত প্রাধান্য পাচ্ছে না, তাই তো? জি, এই যে সংবিধানের মূল জায়গাটা হচ্ছে সংবিধান জনগণ সকল ক্ষমতার উৎস আর তত্ত্বাবধায়ক সরকার এই জনগণ থেকে বিচ্যুত। জি, ফলে এই জায়গার উপরে ভিত্তি করেই তত্ত্বাবধায়ক সরকার মূলত বাতিল হয়েছে, আর কিচ্ছু না।
এটার উপরেই লিগ্যাল আর্গুমেন্ট হয়েছে, এটার উপরেই দীর্ঘ আলাপ হয়েছে, এটার উপরেই হাজার হাজার পাতা লেখা হয়েছে। তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে ৫ তারিখের পর বাংলাদেশে যেই ঘটনা ঘটেছে, আমাদের দেখার বিষয় হচ্ছে যে আমাদের সংবিধানের সাথে সেটির কোনো যোগসাজশ রয়েছে কিনা, নাকি সংবিধানকে বাইপাস করে ঘটনাগুলো ঘটানো হয়েছে। আমরা দেখতে পেলাম যে এই ইউনূসের লোকেরা বলছে বা ইউনূসের সাথীরা বলছে যে তারা সংবিধানের ১০৬ নম্বর অনুচ্ছেদকে অনুসরণ করে বর্তমানের যে অন্তর্বর্তীকালীন সরকার এটি গঠন করেছে। ফলে এটি নিশ্চিত যে তারা বলতে চাইছে, তাদের বলার ভাষ্য হচ্ছে যে তারা সংবিধান মেনটেন করেছে, অর্থাৎ সংবিধানকে তারা স্টিল অ্যাপেক্স আইন মনে করে। আপনাকে বুঝতে পারতে হবে। এবং কিভাবে তারা ফাঁদের ভিতরে ঢুকেছে সেটিও আপনার জরুরি। কেন এই তাদের যে তাত্ত্বিক গুরু ফরাদ মজার যে বলছে বারবার যে এরা ফাঁদে ঢুকেছে, কেন আমি আপনাকে বলছি, এরা স্বীকার করে নিয়েছে যে সংবিধান বলে একটা ব্যাপার আছে, সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন এবং সংবিধানকে মানতে হবে, এবং সংবিধানের আলোকে তারা গঠন করেছে, সরকার গঠন করেছে। এখন ১০৬ অনুচ্ছেদ নাম্বারে কি আছে আপনাকে সেটা জানতে হবে। এটা সহজ মানি করে আপনাকে আরেকটু বুঝা দেই আমি। প্রথমত আপনি এটা জানলেন যে সংবিধান একটি সর্বোচ্চ আইন, সংবিধান সর্বোচ্চ আইন, এটাকে মানতে হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে এই সরকার কি সংবিধান মেনেছে কিনা। ওদের দাবি হচ্ছে তারা মেনেছে। এখন আমরা দেখব কতটুকু মেনেছে। ১০৬ নম্বর অনুচ্ছেদে আসুন। ১০৬ নম্বর অনুচ্ছেদ বলছে যে বাংলাদেশে এমন ধরনের কোন সিচুয়েশন যদি উদ্ভব হয় যেটির আসলে সংবিধানে এগুলোর কোন ধরনের প্রবিধান নাই, সংবিধান বলতে পারছে না সরাসরি, তখন যেটা হয় যে রাষ্ট্রপতি একটি রেফারেন্স চায়, অর্থাৎ রাষ্ট্রপতি রেফারেন্স চায়, একটা আইনি টার্ম। সহজ বাংলাতে হচ্ছে রাষ্ট্রপতি আসলে আদালতের কাছে জানতে চাইবে যে আমরা এমতো অবস্থায় কি করিব, আমাদের কি করণীয়। এই যে আদালতের কাছে এটা জানতে চাবে, আদালত একটা পরামর্শ দিবে, কিন্তু আদালত বলতে পারবে না তোমাকে এইটাই করতে হবে। অর্থাৎ আপনাকে আমি পরামর্শ চাইলাম যে আপা এরকম একটা সিচুয়েশন আমি কি করতে পারি। আপনি আমার সমস্ত কিছু শুনে বললেন যে নিজুম ভাই আমার মনে হয় আপনার এই সময় এই কাজটা করাই বুদ্ধিমানের কাজ, পরিস্থিতি বিবেচনায় পদক্ষেপ নেওয়া। আপনি করলেন, কিন্তু আমি যদি ওই কাজটা না করি এটার জন্য আপনি আমাকে বাধ্য করতে পারবেন না। ওকে। অর্থাৎ আপনার একটা অ্যাডভাইজরি, আপনার একটা পরামর্শমূলক একটা রোল আছে, আপনার একটা একান্তই মান্য করতে হবে এই ধরনের আপনার ওই ক্ষমতাটুকু নাই, অর্থাৎ আদালতের ওই ক্ষমতাটুকু নাই। তো রাষ্ট্রপতির বয়ানে বা রাষ্ট্রপতির ভাষ্যে বলা হচ্ছে, আপনার আইন মন্ত্রণালয় বলছে যে রাষ্ট্রপতি এরকম একটা ঘটনাতে আদালতের কাছে জানতে চেয়েছে। এই কথাটা মিথ্যা, কারণ রাষ্ট্রপতি এই ধরনের কিছু জানতে চায়নি। ওকে। আচ্ছা, আমি ধরে নিলাম রাষ্ট্রপতি জানতে চেয়েছে। পরবর্তী সময় আদালত যেই বক্তব্যটা দিয়েছে সেখানকার প্রথম লাইনে বলা আছে যে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এটা দিয়েই শুরু হয়েছে। এই কথাটাই মিথ্যা, কারণ মাননীয় প্রধানমন্ত্রী কখনোই তার পদ থেকে পদত্যাগ করেন নাই। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী যদি তার পদ থেকে পদত্যাগ না করেন এবং আদালত যদি মিথ্যা করে বলে যে তিনি পদত্যাগ করেছেন, তাহলে বুঝতে হবে যে এখানে কোনো না কোনো ভাবে একটা মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে। অর্থাৎ পুরো ব্যাপারটার মধ্যে কোথাও কোনো একটা ডুবিয়াস সন্দেহজনক ব্যাপার আছে। পরবর্তী সময় আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে বিচারপতি বলছে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে প্রধান উপদেষ্টাকে নিয়োগ করে। তো এইটার প্রসিডিউরটা হচ্ছে যে এই যে তিনি কথাটা বলবেন, তিনি ফুল কোর্ট হিয়ারিং ডাকবেন, তার সমস্ত বিচারপতিকে ডাকবেন, অ্যাপিলেট ডিভিশনের একটা হিয়ারিং হবে, অ্যাটর্নি জেনারেল থাকবে, সেখানে আলাপ আলোচনা যুক্তি তর্ক হওয়ার পরে একটা সিদ্ধান্ত হবে। অর্থাৎ সেখানে স্বচ্ছতার একটা বিষয়াদি ইন্ডিকেশন দেওয়া আছে। কিন্তু আমরা পরবর্তীতে জানতে পারলাম যে প্রধান বিচারপতি ওই সময় ক্যান্টনমেন্টে আটক ছিলেন বা বন্দী ছিলেন বা আশ্রয় লাভ করেছিলেন সেখানে, ফলে তার পক্ষে কোর্ট হিয়ারিং করা সম্ভব না। আর যদি তিনি কোর্ট হিয়ারিং করেও থাকেন, ধরা যাক অনলাইনে কোর্ট হিয়ারিং করেছেন, সেগুলোর কোনো ধরনের নথিপত্র কিছু, যেটা অসম্ভব ব্যাপার, সেগুলো আমরা কোনো কিছুই দেখতে পাইনি। না অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দিল কে? অ্যাটর্নি জেনারেল কোত্থেকে উদ্ভব হলো, কিভাবে রেফারেন্সটা চাইলেন, তারপরে প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্রের ডকুমেন্টস কোথায়, আদালতের কাছে সেই সব নথিপত্র কোথায়? আইনজীবী মহসিন রশিদ এটিকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে গিয়েছিলেন, তাকে কোনো ধরনের নথি দেওয়া হয়নি।
সরবরাহ করা হয়নি। তাহলে আপনি আমাকে যে প্রশ্ন করেছেন সেটির প্রথম ভাগে আমি আপনাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে বাংলাদেশের সংবিধানকে এরা মেনেছে বলে দাবি করছে, অর্থাৎ সংবিধানই সর্বোচ্চ আইন, এটা তারা মেনে নিয়েছে। ১ নাম্বার কাহিনী এখানে খতম। যদি তা মেনেই নেয় তাহলে সংবিধানের আলোকেই সবকিছু হতে হবে। তাহলে তারা সংবিধানের আলোকেও কিছু করেনি, অর্থাৎ তারা সেখানে আপনার ছলনা বা প্রতারণার আশ্রয় নিয়েছে। ছলনা বা প্রতারণার আশ্রয় যদি নেয় তাহলে সেটি ভয়েড, সেটি হবে না। বাংলাদেশের যেই সংবিধানের যেই অনুচ্ছেদ রয়েছে, ভুল না করে থাকলে ৫৭ অনুচ্ছেদ যেটা আছে, জি। সেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী কখন পদত্যাগ করেছেন ধরে নেওয়া হবে, কখন তিনি আছেন ধরে নেওয়া হবে। যদি একটা কথা মাথায় রাখবেন যে পরবর্তী ইলেকশন হওয়ার আগ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করে না থাকলে তিনি প্রধানমন্ত্রী এবং তিনি ভ্যালিড প্রধানমন্ত্রী, তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। নির্বাহী বিভাগে তিনি প্রধান, আপনি জানেন। রাষ্ট্রের প্রধান তো রাষ্ট্রপতি, নির্বাহী বিভাগের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী। বাংলাদেশ যেহেতু ক্যাবিনেট সিস্টেমে চলে, বাংলাদেশ যেহেতু আহ, 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 প্রধানমন্ত্রী এই সিস্টেমটাতে চলে। সিস্টেমটার মধ্যে তাহলে থাকে। এই যে ইউনুসের কথা আমরা বলছি যে এটির কোনো আইনি ভিত্তি নেই, এরা অবৈধ, আমরা প্রায় না, আমি তো শুরু থেকেই এই কথাটা বলছি। কেন বলছি এটা কি আপনার কাছে পরিষ্কার? জি, আমার একদমই পরিষ্কার। আমার ধারণা দর্শকরাও একদমই পরিষ্কার হয়েছেন। তাহলে আ একটা জায়গায় যে অনেক আপনার এই কথার রেশ ধরেই আমার মনে হলো আপনি যেহেতু বলছেন তারা সংবিধান মানছেন। কিন্তু আমরা আবার অনেক সময় দেখি তারা সংবিধান মানেন হচ্ছে ক্ষমতাটা নেওয়ার সময়ে, কিন্তু পরবর্তী সময়ে তারা কিন্তু অন্য কথা বলেন। যেমন রেজওয়ানা হাসান বলেছেন যে, "কে বলেছে আমরা এটার সিদ্ধান্ত নিতে পারব না?" একই সাথে ফরহাদ মাঝার অনেক সময় বলেন যে, যেটা ফরহাদ মাঝারের কথাটা আবার একটু আলাদা। উনি বলেন যে, "হ্যাঁ, আমরা ভুল করেছি। কিন্তু আমাদের ট্রেন ছেড়ে গেলেও আমাদের এখনো সময় আছে।" তো এর মধ্যে আবার জুলাই সনদ আসলো। এই যে কন্ট্রাডিক্টরি সব জায়গাগুলো, তাহলে মানে বিষয়টা কি দাঁড়ালো? তারা কিন্তু সংবিধানের ভেতরেও নাই, আবার ভেতরেও আছে। আমি আপনাকে এই জায়গাটা একটু আমার মনে হয় মানে এই জায়গাটার মাধ্যমে যেটা আসলে উঠে আসবে সেটা হচ্ছে যে জুলাই সনদ কি জিনিস, জুলাই সনদ, তারপরে হচ্ছে যে ওদের যে কনফিউশন সেই জিনিসগুলা। জি, প্রথমত এটা জেনে রাখেন যে আপনি তো এটা জানলেন যে এটার কোনো আইনি ভিত্তি নাই, ১০৬ নম্বর অনুচ্ছেদ পালন করা হয়নি, এবং একই সাথে তারা বাংলাদেশের সংবিধানকে প্রধান আইন হিসেবে মেনে নিয়েছে, তাই হুম, না? জি, আপনাকে একটা জিনিস বলে নেওয়া ভালো যে বাংলাদেশের সংবিধানের যেই ৭ অনুচ্ছেদ রয়েছে, ৭ এর ক বা খ হবে, একটু স্পেসিফিক দেখলে হয়তো বা একটু ভালোভাবে আপনাকে আমি বলতে পারবো। কিন্তু মোটামুটি আপনি একটা লামসাম জেনে রাখেন যে বাংলাদেশের আছে আমার কাছে। একটা জিনিস আপনি জেনে রাখেন যে বাংলাদেশের সংবিধানের ৭ অনুচ্ছেদ জি, পরিষ্কারভাবে আপনাকে যেই কথাটা বলছে সেটি হলো যে আপনি যদি অবৈধভাবে ক্ষমতা দখল করেন এবং শুধু আপনারই না, কেউ যদি এই ক্ষমতা দখল করার জন্য আপনাকে সাহায্য করে, সহযোগিতা করে, তাহলে বাংলাদেশের আইনে যদি আপনি অবৈধভাবে ক্ষমতা নেন, ক্ষমতা দখল করেন, রদ করেন, বদল করেন, সংবিধানকে চেঞ্জ করেন, হ্যাঁ, জি। এটা হচ্ছে ৭ এ সাবসেকশন 1। ওকে। এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে আপনার সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড বলা নেই, বলা হয়েছে যে বাংলাদেশের বিদ্যমান আইনে সর্বোচ্চ শাস্তি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ঠিক আছে? তাহলে বাংলাদেশের লিগ্যাল সিস্টেমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তার মানে হচ্ছে যে আপনি যদি ক্ষমতাকে দখল করেন, অপব্যবহার করেন, জোর করে সংবিধানকে চেঞ্জ করতে চান, পরিবর্তন করতে চান, তাহলে এই ধরনের পরিণতি আপনার হবে। এই যে ওরা বুঝতে পেরেছে যে সংবিধান সংবিধানকে তারা লঙ্ঘন করেছে, তারা যে অবৈধ, তাদের যে কোনো এখতিয়ার নাই। এটা কিন্তু আমি 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 যে বলছি এটা আমার আমার কথা না। ওদের সবচাইতে বড় তাত্ত্বিক, অর্থাৎ ওদের পক্ষের শিশির সবচাইতে মিহির। যে গুরু, সে আপনার গত সপ্তাহে পরিষ্কারভাবে তাদের যে শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, জি। তাকে বাম দিকে রেখে তার সামনেই বলেছে যে জোর করে গা দিয়ে পাহাড় ঠেললেই তো হবে না, আমরা তো অবৈধ, আমরা অবৈধ। আপনি কি সেটা শুনতে চান? ওই অংশটুকু আপনাকে জি, একটু জি, শোনাবো? প্লিজ, প্লিজ। আমার মনে হয় এটা দর্শক শুনতে চাইবে এটার রেফারেন্স হিসেবে। আমার মনে হয় একটু আমি আপনাদেরকে শোনাই। কারণ আম এই জায়গাটা শুনলে যেটা ক্লিয়ার হবে, হ্যাঁ?
আজকে ইন্ডিয়া বসে আছে শেখ হাসিনাকে নিয়ে। যে কোনো মুহূর্তে পরিস্থিতি যদি পরিবর্তন ঘটে, যে কোনো কিছু বাংলাদেশে ঘটে যেতে পারে। আমরা একটা অবৈধ সরকারের উপর বসে আছে, যত আমরা বড় বড় কথা বলি না কেন, এই সরকারের কোনো এখতিয়ার নাই এরকম জাতীয় ঐক্যমত্য কমিশন তৈরি করা। এই সরকারের কোনো এখতিয়ারই নাই কোনো কমিশন তৈরি করা, কারণ এটা ইনলিগাল গভর্নমেন্ট। শেখ হাসিনার সংবিধান যদি আপনি শপথ করেন আপনি রক্ষা করবেন, তাহলে এটা রক্ষা করতে হবে। এটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না, সংস্কার করতে পারবেন না, আপনি স্ববিরোধী হতে পারবেন না। স্টেট তো তামাশা করার জিনিস, রাষ্ট্রকে আপনি তামাশা করতে পারেন না। আমি কিন্তু মজারকে, ফরহাদকে শুনেছেন নিশ্চয়ই, তাই না? জি, জি, জি। আমরা মানে আমার মনে পরিষ্কার তো দর্শকও মনে শুনেছে। হয়। জি, একদম স্পষ্ট ছিল অডিওটা এবং ভিডিওটা আপনি চমৎকার করে ধরেছেন। মানে পুরো ব্যাপারটা যেটা দাঁড়িয়েছে, আমার মনে হয় যে ফরহাদকে এইটার ব্যাপারে একটা ধন্যবাদ আমার দেওয়া প্রয়োজন আসলে, টু বি অনেস্ট। কারণ আমি আসলে আম, আমার প্রতিপক্ষ যতই ইবলিস শয়তান হোক না কেন, আমার প্রতিপক্ষ যতই খারাপ হোক না কেন, আমি প্রতিপক্ষের মধ্যেও সততাটা দেখতে চাই। অর্থাৎ যুদ্ধে আমার সততাটাও প্রয়োজন রয়েছে। সে অবশ্যই। খুবই সততার সাথে এটাই বলেছে যে এটি একটি অবৈধ সরকার। সে সংবিধান রক্ষা করার শপথ নিয়েছে, তাকে সংবিধান রক্ষা করতে হবে। তাহলে আহ, আসলে সে কি বলতে চাইছে? আপনার একটা প্রশ্ন আসতে পারে না যে তাহলে আমি সেটাই বলতে চাচ্ছিলাম। মানে একই সে সাথে বলতে আবার সে চাইটা কি? বলছে যে ও যেটা কাহিনী বলতে চেয়েছে, যে তুমি যখন এই সংবিধানের অধীনে তুমি শপথ নেবে, তখন তোমাকে এই সংবিধান মানতেই হবে। কিন্তু এই সংবিধানের অধীনে শপথ নেওয়াটাই সে চায়নি। হ্যাঁ, সে তো ১ম সে থেকে এটার চেয়েছে যে ৫ তারিখের পরে এই যেই মৌলবাদী, এই সন্ত্রাসী গোষ্ঠী টোকাইরা আছে, তারা ঘোষণা দিবে যে প্রচলিত বাংলাদেশে যে সংবিধান রয়েছে এটিকে আমরা ডিনাউন্স করলাম, এটি বাতিল, এটা আমরা মানি না, আমরাই একটা স্বাধীনতার ঘোষণা দিচ্ছি। জি, যেটা তখন তারা জুলাই সনদ বা জুলাই তখন ঘোষণা তারা হিসেবে। মুক্তিযুদ্ধে আমরা যেরকম স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছি, তখন তারা একটা স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করতে পারত ছোট আকারে, যেই স্বাধীনতার ঘোষণাপত্র প্রথম সংবিধান হিসেবে, অর্থাৎ ৫ই অগাস্টের পরে তারা যে বলছে নতুন বাংলাদেশ, এটির প্রথম সংবিধান হিসেবে পরিগণিত হতে পারত। জি। কিন্তু পরবর্তী ট্রেনটা সময়ে ফেল করেছে। পরবর্তী সময়ে তারা এটার একটা ইলাবোরেট রূপ তারা করত। জি, আপনি বুঝতে পারছেন? জি। এখন আপনি আমাকে বলতে পারেন যে রেশম ভাই, এইটাও কি আসলে সম্ভব? এইটা বলতে চাই যে এটাও সম্ভব কিনা এবং ফরহাদ মজার কিন্তু একটা জায়গায় বলেছে যে সে কোনোভাবেই শুরুতে ছিল না। তারপরে যখন জুলাই ঘোষণা সেটাও বলেছে যে এটার আন্ডারে হবে না, একটা বিপ্লবী সরকার গঠন করতে হবে। এরকম নানা কথা। আমরা যদি ওই জায়গা থেকে আসি যে যেই কারণে এনসিপি এবং আরো অন্যান্য দলের বিপুল চাহিদা বা হচ্ছে প্রতিবাদ বা হচ্ছে বিভিন্ন প্রেশারের কারণে তারা জুলাই ঘোষণা দিল অবশেষে এবং সেই জুলাই ঘোষণাটা আবার হচ্ছে রাষ্ট্রপতির সিগনেচার দিয়ে, এটা কিন্তু আবার গত ২ দিন আগে যেটা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ওটাকে কার্যকর করার জন্য অলরেডি ইয়ে করেছে। তো এই যে আইনি ভিত্তি, এটা কি টিকবে? মানে রাষ্ট্রপতি সিগনেচার মানে করলো এখন 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 তো ধরেন আপা, এটা তো খুবই পরিষ্কার। আমি যদি ধরেন আমার নিজের কোর্ট বাদই দিলাম, মানে এখানে তো ওদের ঘর থেকেই উত্তরটা দিয়ে দেওয়া হয়েছে। জি, যেইখানে ধরেন ফরাদ মজাহার ওদের তাত্ত্বিক গুরু বলছে যে এই সরকারের এই ধরনের কর্মকাণ্ড করবার কোনো এখতিয়ার নাই, কোনো ধরনের জুরিসডিকশন, যেটাকে আমরা ইংরেজিতে বলি, এখতিয়ারের ইংরেজি হচ্ছে জুরিসডিকশন, jurisdiction যে কোনো ধরনের জুরিসডিকশন নাই। সেইখানে তারা এই যে জুলাই চার্টার তারা বানিয়েছে, এই জুলাই চার্টারটাকেই আসলে ফরাদ মজার চাচ্ছিল প্রথম ৫ই অগস্টের পরে এটাই লঞ্চ করতে। হুম, আপনি আমার কথাটা বুঝতে পারছেন? জি, জি, অর্থাৎ ওরা চাচ্ছিল যে ৫ই অগস্টের পরে এরকম একটা নতুন সংবিধান তারা লঞ্চ করে দিবে। হুম, যেহেতু তারা এই বর্তমান সংবিধানের অধীনে শপথরত অবস্থায় আছে, ফলে এই সংবিধানকেই তাদেরকে রক্ষা করতে হবে। এই কারণে তারা যে জুলাই চার্টার বানিয়েছে, এটি তাদের কথা অনুযায়ী অবৈধ। মানে তারা আপনি তো যদি গণভোটের কথা বলছে যে না, গণভোটের আপনি আবার মাধ্যমে। আবার 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 বোঝেন, আমি আসছি সেই জায়গাতে। জি, এ অবৈধতার ব্যাপারটাতে কোন জায়গাতে? সেটা হচ্ছে যে যেহেতু এই ইউনূসের এই অবৈধ সরকার তারা দাবি করছে
তারা বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছে অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হিসেবে। ফলে তাদের সেই ম্যান্ডেট বা তাদের সেই শক্তি আছে, তারা এরকম এরকম করতে পারে, এটা তারা দাবি করছে। দিস ইজ হোয়াট দে আর সেইং। কিন্তু ওদেরই লোক ফরাদ মজহার পরিষ্কারভাবে বলছে যে এই ধরনের কোনো ম্যান্ডেট তাদের নাই। কারণ তারা যখন সংবিধানে শপথ নিয়েছিল, সংবিধান অনুযায়ী শপথ নেওয়ার সময় তারা বলেছে যে আমরা এই সংবিধানকে রক্ষা করব। জি, এই জায়গাতেও ভুল আছে। ফরাদ মজহার যে বলছে যে তারা সংবিধানকে রক্ষা করার শপথ নিয়েছে, আসলে তারা সংবিধানকে রক্ষা করার শপথ ঠিকভাবেও নিতে পারেনি, ওইটাও ইলিগাল। অর্থাৎ তারা বাংলাদেশের সংবিধানকে প্রধান আইন হিসেবে মেনেও সেখানেও তারা জালিয়াতি করেছে, বুঝতে জি, পারছেন? জি, ফলে তারা সংবিধানের শপথকেও ভঙ্গ করেছে বা সংবিধানকে মিস ইউজ করেছে। এখন আপনার প্রশ্ন হচ্ছে জুলাই চার্টার, জুলাই জি, চার্টারের আইনি ভিত্তি কেন তৈরি করতে চাচ্ছে, কি উপায় তৈরি করতে চাচ্ছে? জি, আচ্ছা, এই উত্তরটা আমি আপনাকে দিব, তার আগে আপনার মনে হয় একটু পেছন থেকে একটু বোঝা প্রয়োজন আছে। দেখেন, 1971 সালে বাংলাদেশ রাষ্ট্র কিভাবে গঠিত হয়, তার একটি স্বাধীনতার ঘোষণা দেয়। এখানে কেন স্বাধীনতার ঘোষণা দেয়? কারণ তাদের উপরে বল প্রয়োগ করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের বাক স্বাধীনতা, তাদের ভোটাধিকার, তাদেরকে জীবন জীবন সমস্ত কিছুকে মানে নাশ আক্রান্ত করা হয়েছে হয়েছে। তারা। অতর্কিত হামলা, এটা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে পরিষ্কার ভাবে লেখা আছে আমরা কোন জায়গাতে আলাদা রাষ্ট্র হিসেবে পরিগণিত হচ্ছি, কেন হচ্ছি, যেহেতু 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 এগুলো বলে বলে বলা রয়েছে। আপনি এটা ভালো করে পড়লে দেখবেন। তাহলে আমরা প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে একটা স্বাধীনতার ঘোষণা দিয়েছি। জি, স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরে আমরা স্বাধীনতার একটি ঘোষণাপত্র পাঠ করেছি বা দিয়েছি, বা লিখিত আকারেও সেটা রয়েছে শেষ তৎকালীন সময়ে। জি, সেটা হচ্ছে যে 1971 সালের 10ই এপ্রিল ওই স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী আমরা একটি ক্যাবিনেটও গঠন করেছি, সেটি হচ্ছে 17ই এপ্রিল মুজিবনগরে। তাহলে প্রথমে হচ্ছে স্বাধীনতার ঘোষণা। এই স্বাধীনতার ঘোষণার কথাটা স্বাধীনতার ঘোষণাপত্রেও লেখা রয়েছে, 26শে মার্চের প্রথম প্রহরে আমরা স্বাধীনতার ঘোষণা দেই। এই যে স্বাধীনতার ঘোষণাপত্র ঘোষণা করা হয়েছে, এটি বাংলাদেশের প্রথম সংবিধান। একদম, ক্লিয়ার? একদম। এই স্বাধীনতার প্রথম যে সংবিধান, এটিকেই পরবর্তী সময়ে অর্থাৎ 1972 সালের 4ই অক্টোবর এটিকে বৃহত্তর আকারে, এখন আপনি যে স্বাধীনতার, এখন আমাদের যে সংবিধানটাকে দেখেন, এই যে এটিকে দেখেন, আচ্ছা, এটি হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্রের বৃহত্তর রূপ। জি, যেমন আমি যদি বলি যে আমাদের সাথে আজকে একজন যোগদান করবেন, রোয়ানি, হ্যাঁ, দ্রুত বলে ফেললাম, মানে হচ্ছে রসনারা নিপা। পরবর্তী সময়ে এই রসনারা নিপাকে ইলাবোরেট করে বুঝা টুজা সমস্ত কিছু একটা আলাদা পুস্তিকেই বানা ফেললাম। জি, রসনারা নিপা কে, তার ক্যারিয়ার, তার সমস্ত পলিটিক্যাল ক্যারিয়ার, এডুকেশন ক্যারিয়ার এন্ড এভরিথিং লিফলেট দিলাম। সেটা হচ্ছে আপনার আপনার পরিচয়ের ইলাবোরেটর একটা রূপ আমি বিস্তারিত দিলাম। রূপটা দেওয়া হলো। শুরুতেই আমি বলে নিলাম আমার সাথে রোয়ানি থাকবে, নোট, কথা কি একটা ক্লিয়ার? নোট। একটা নোট থাকবে। অর্থাৎ আপনার পরিচয় পর্বটা আমি শুরুতেই যে সংক্ষেপে দিয়েছিলাম এটা আমি বলে দিয়েছি, এবং সেটার আইনি ভিত্তিই হচ্ছে মুক্তিযুদ্ধ। জি, অর্থাৎ আমি এইটার ক্ষেত্রে দেখেন, এখন আমি একটা পিওর একটা আইনি আলাপে ঢুকছি, ঠান্ডা মাথাতে শুনবেন। জি, এই ধরনের ঘটনাগুলোকে প্রফেসর হ্যান্স কেলসেন বলেছে সফল বিপ্লব। বলেছে সফল বিপ্লব একটি নতুন গ্র্যান্ড নর্মের জন্ম দেয়। এই গ্র্যান্ড নর্ম ওই রাষ্ট্র মেনে চলতে বাধ্য, এবং সফল বিপ্লব আপনাকে নতুন করে আইনি কাঠামো রচনা করে, এটাকে আপনার মানতে হবে। জি, প্রফেসর প্রফেসর হ্যান্স কেলসেনের ধারণা অনুযায়ী যদি কোনো দেশে একটি বিপ্লব সংগঠিত হয় এবং সেটি আগের সরকারকে টপল করে, শেষ করে দেয়, তাহলে নতুন বিপ্লব যদি নতুন ভাবে সংবিধান তৈরি করে, তারাই ওই নতুন সংবিধানটাই তখন ওই দেশের গ্র্যান্ড নর্ম হয়। হোয়াট ইজ গ্র্যান্ড নর্ম? গ্র্যান্ড নর্মটা হচ্ছে একটি বিপ্লবের মাধ্যমে জি, সামনে চলে আসা যে আইনি ডকুমেন্টস, এটি হচ্ছে গ্র্যান্ড নর্ম, এবং এটিকে মেনে চলতে বাধ্য। জি। এই আলাপটি বাংলাদেশের রাজনীতিতে অতীতে এসেছিল।
আমি সেটার মধ্যেই আসছিলাম যে আপনি ৫ম সংশোধনী এবং আর মানে আপনার পরবর্তীতে যে আমরা বলছি এখনকার সরকারের কথা। একইভাবে কিন্তু আসছি ১৯৭৫ এর ওই পরে ওই যে ওই ওই জুলাই চার্টারে আমি আসছি। জি, জুলাই চার্টারটা ভালো করে বোঝার জন্য আমি পেছনের আইনি আলাপগুলো করছি। জি। আপনি এতটুকু বুঝছেন তো যে মুক্তিযুদ্ধের সময় কি হয়েছিল আমাদের সংবিধানের ক্ষেত্রে? না, না আমি অবশ্যই বুঝেছি এই আমার সেম আরো ১০ জিনিসটা বছর হয়েছে। নিপা আপা এই সেম জিনিসটাই ওরা এবার করতে চেয়েছিল। জি। কিন্তু ওরা তো আসলে এখন আমি যদি মুক্তিযুদ্ধের সময় বলতাম যে আমি পাকিস্তানের সংবিধানকে রক্ষা করব। তাহলে তো সম্ভব পাকিস্তানের ছিল না। সংবিধানকে রক্ষা করে আমি আবার নিজের স্বাধীনতার ঘোষণাপত্র দিতে পারতাম? না, এটা কোনোভাবেই সম্ভব না। রাইট। ওদের ক্ষেত্রে ব্যাপারটা তাই হয়েছে। ওরা একদিকে বলছে যে আমি সংবিধানকে রক্ষা করব, অন্যদিকে আবার নিজেরাই একটা জুলাই চার্টার দিয়ে বসে আছে। জি। না আচ্ছা। সেটারও ঘটনা তারা পরবর্তীতে এসছে। এখন কারণ আপনার একটা প্রশ্ন আসতে পারে না নিপা আপা যে এইভাবে যদি রাষ্ট্র দখল করে তাহলে কালকে আমি আমি আর আপনি মিলে ধরেন দখল করে ফেললাম আমাদের বাহিনী দিয়ে। আমি আর আপনি মিলে। জি, করে আমরা নতুন একটা চার্টার আনলাম। হ্যাঁ? ধরেন আমাদের আমার 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 নামের ১ম অক্ষর হচ্ছে নিঝুম, আপনার নামের ১ম অক্ষর হচ্ছে নি। হ্যাঁ। তো নিনি চার্টার নিয়ে আসলাম আমরা। আচ্ছা। খুবই ইন্টারেস্টিং নি হতে নি নি এখন আমরা ধরেন বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা দখল করে ওই হ্যান্স কেলসেনের পদ্ধতি অবলম্বন করলাম। সফল বিপ্লব করলাম আমরা। জি, করে আমরা বললাম নিনি চার্টার 2026 জি। এটা এটা এইটা এই এই নিনি চার্টারে যা থাকবে আমরা তাই মানবো। এটা হবে? তাহলে আপনার প্রতি মাসে ৫ টা বিপ্লব হলে ৫ বার আপনার সংবিধান চেঞ্জ হবে? একদম। না তাদের তো ওই জায়গায় প্রবলেম যে কোনটা বিপ্লব, কোনটা অভ্যুত্থান, কোনটা সরকার পতন বা সরকার বদল বা ক্ষমতা দখল বা একটা দেশ বিশেষ করে যখন তারা ২য় স্বাধীনতার কথাটা বললে এটা খুবই হাস্যকর একটা বিষয় যে তুমি কার সাথে লড়াই করে হচ্ছে আসলে স্বাধীনতাটা নিলা। সেটারও একটা তাদের আমার মনে হয় যে তাদের মধ্যে অনেকগুলো পরবর্তীতে যে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা এটার একটা প্রক্রিয়া হিসেবে তারা এই নানা ছল-ছুতা একেবারে আমার মনে হয় না যে এই বাচ্চা কার্টুনগুলো হয়তো জানে না। কিন্তু বড় যারা আছেন তারা হয়তো তারা জেনে বুঝেই করছেন। বিশেষ করে ফরহাদ মজার বা ভিতরে ডক্টর ইউনূস, আলী রিয়াজ এদেরকে তো আমি অজ্ঞান বলব না। একদম, একদম। এক না? এক ওরা এক জেনে বুঝেই একদম একদম ব্যাপারটা তাই। এবং এটা মাথাতে আপনাকে রাখতে হবে যে যেই আ চার্টারটার কথা তারা বলছে জুলাই চার্টার, আমরা সেই জুলাই চার্টারকে সামনে নিয়ে আসতে পারি আলোচনার জন্য। এই মুহূর্তে জি, আমার কাছে না থাকলেও আমার এগুলো মোটামুটি দেখা হয়েছে। জি, জি, আমি আপনাকে জুলাই চার্টার তারা যে ড্রাফটটা করেছে তারা বলছে এই জুলাই চার্টারের ব্যাপারটা একটু আপনাকে বুঝে নেওয়া ভালো। তারা বেসিক্যালি অনেক রকমের চেষ্টা করছে কিন্তু চেষ্টার মধ্যে কোথাও না কোথাও ফাঁক ফোকর থেকে যাচ্ছে। এর কারণ হচ্ছে যে যারা এই চেষ্টাটা করছে তাদের পেছনের ব্যাকগ্রাউন্ডটা আইন না। ফলে তারা এগুলো করছে আবেগের বশবর্তী হয়ে করছে। তারা মনে করছে যেমন আলী রিয়াজ আইনের ছাত্র নয়। একসময় আপনার জাসদ করত। প্রচন্ড ভয়াবহ পরিমাণের অ্যান্টি আওয়ামী লীগার। সেই ১৯৮০ সাল থেকেই সে বঙ্গবন্ধুকে গালিগালাজ করে আসছে, আওয়ামী লীগকে গালিগালাজ করে আসছে। অর্থাৎ তীব্রভাবে এক ধরনের আওয়ামী লীগের প্রতি বিদ্বেষ প্রসূত এক লোক, আইনের যার কোনো সংস্পর্শ নাই, সে সংবিধানের মতো একটা জিনিসকে নিজেই প্রণয়ন করছে। জি, রিয়াজের সাথে যোগ হয়েছে মঈন ফিরোজী। মঈনকে আমি কিভাবে চিনি? ফরচুনেটলি মঈন ব্যারিস্টার মঈন ফিরোজী আমার শিক্ষক ছিল সামনাসামনি। জি, সেই বহু আগে যদিও আমাদের বয়স আমরা খুবই কন্টেম্পোরারি একেবারে ধরেন ২-৩ বছরের বড় ছোটর মতো ব্যাপার। কারণ যখন আমরা এই লটা পড়তে এসেছি ইংলিশ ল বা ব্রিটিশ ল জি, তখন আমাদেরকে পড়াতে নিয়ে হচ্ছে মাত্র পাশ করে যাওয়া। কারণ ওই সময় তো ব্রিটিশ ল পড়ানোর মতো লোকজনও ছিল না বাংলাদেশে। তাই না? ফলে জি, যারা আমাদের সিনিয়র ব্যারিস্টাররা আছেন তারাই এসে আমাদেরকে পড়াতেন। আমরা আবার এই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এগুলো ভুইয়া বা নিউক্যাসল ল একাডেমি থেকে শেষ করে আমরা এই বার করতে আমাদের ছেলেমেয়েরা তখন ইংল্যান্ডে চলে আসতো ৯ মাসের জন্য। এটা একটু বলার জন্য সেই অর্থে আমি ব্যারিস্টার মঈন ফিরোজীর কথা বলছি। ব্যারিস্টার মঈন ফিরোজী হ্যাঁ, আলী রিয়াজের সাথে সে ছিল। ব্যারিস্টার মঈন ফিরোজী আমাদেরকে ক্রিমিনাল ল পড়াতেন। ওকে, শিক্ষক হিসেবে কেমন ছিল মঈন ফিরোজী? আমার ব্যক্তিগত ধারণা শিক্ষক হিসেবে মঈন ফিরোজী বেশ ভালোই ছিল। ওকে। একই কথা যদিও তিনি বারবার বলতেন, কিন্তু তিনি নিজে যে আইনটা ভালো করে বুঝতেন, এইটা আমি এখনো আমার vivid in my mind যে তিনি নিজে আইনটা ভালো করে বুঝতেন। জি,
আমি কিন্তু তার বক্তব্যগুলোকে লক্ষ্য করেছি সংবিধানের যে সংস্কার বা অন্যান্য জায়গাতে। আমি ধরেন নরমাল সময় তাকে অ্যাপ্রিসিয়েট করব যে সংবিধানের অনেক জায়গাগুলো সে ধরেছে, আলোচনা করেছে। সেটা আমি মানি কি মানি না আলাদা ব্যাপার। জি। কিন্তু এটা সত্যি কথা যে সে সংবিধানের নানান রকমের এইটা সমস্যা ওইটা সমস্যা এগুলো বলে রিয়াজের সাথে ভর্তি হয়ে সে নানান ধরনের কথা এখানে লিখেছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ফিরোজের যে ব্যাপারটাতে ধরার যে জায়গাটা, জি। যে রিয়াজ এগুলো পলিটিক্যাল এজেন্ডাতে করেছে। কিন্তু মঈন ফিরোজীর তো এটা ভালো করে বোঝার কথা যে আমি যে সংবিধানটাকে চেঞ্জ করবার জন্য এই কমিশনে যুক্ত হয়েছি, আমি কার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছি, তাদের কি কোনো ধরনের জুরিসডিকশন আছে কিনা আমাকে নিয়োগ দেওয়ার। জি। তাহলে ভবিষ্যতে মঈন ফিরোজীর বিচার হবে এবং জানি না দুর্ভাগ্য না সৌভাগ্য কখনো সেই বিচার প্রক্রিয়াতে আমার থাকার সুযোগ হবে কিনা। সেই বিচার প্রক্রিয়াতে হয়তো বা আমার শিক্ষককেই তখন ওই বিচার প্রক্রিয়ার ভিতর আমাকে, যদি আমি কোনোদিন থাকি, এমনকি দর্শক হিসেবে থাকলেও ওই দর্শক হিসেবেই আমার শিক্ষককেই তখন আমাকে দেখতে হবে। ফলে মঈন ফিরোজী মৃত্যুদণ্ডের এই পুরো চক্রের ভিতরে ঢুকে গেল। মঈন ফিরোজী ধরেন সংবিধান নিয়ে আপনার আমার দুজনেরই অনেক আলাপ থাকতে পারে। এই সংবিধান আমি আর আপনি যদি ওই যে নিনি চার্টার আমরা যদি বানাই, তাহলে আমরা এই সংবিধান পড়তে গিয়ে আমাদের বহুত কিছু সামনে আসবে, জাপা এইটা ভালো না, ওইটা না, ওইটা একটু চেঞ্জ করলে কেমন হয়, ওইটা একটু এই সেই হাবিজাবি। সংবিধান তো পরিবর্তিত, চেঞ্জও তো হয়েছে। সংবিধান পরিবর্তিত বাংলাদেশে হয়নি, বাংলাদেশে 16 বার সংবিধান পরিবর্তিত হয়েছে। এক্স্যাক্টলি। ওগুলো হবেই সংবিধান যুগের সাথে। সংবিধানের সামান্য একটা দাড়ি কমা চেঞ্জ করলো, এটা সংবিধান পরিবর্তন, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। সংবিধান কিন্তু এটাই তো হচ্ছে আলাপটা যে বেসিক স্ট্রাকচার অফ দ্য সংবিধান আপনি চেঞ্জ করতে পারবেন না। অর্থাৎ আমি নিজম মজুমদার, আমার চুলের কাটিংটা আমি একবার এদিক দিয়ে না দিয়ে ওই দিক দিয়ে দিলাম, একবার আমি ধরেন পুরোপুরি মাথাটা কামাই ফেললাম বা মাথার সামান্য অল্প একটু চুল রাখলাম, ওগুলো আপনি করতে পারবেন। কিন্তু আপনি আমার মাথাটা তো কেটে ফেলতে পারবেন না। আমার বেসিক স্ট্রাকচারের জায়গাটা কি দাঁড়ায়? আমার মাথা, হাত, পা, মেরুদণ্ড, এগুলো তো আমার শরীরের প্রধানতম অংশ। চোখ। আপনি আমার অবয়ব কিছু চেঞ্জ করতে পারেন, আপনি আমাকে দেখতে যেতে ভিন্ন মনে হয় সেটা করতে পারেন, আপনি আমাকে এইটা না ওইটা করতে পারেন, কিন্তু আপনি আমার বেসিক স্ট্রাকচারটাকে চেঞ্জ করতে পারেন না। একইভাবে সংবিধানের যে বেসিক স্ট্রাকচার আছে এটিকে আপনি চেঞ্জ করতে পারবেন না। এটি আনোয়ার হোসেন মামলাতে বলেছে, 8ম সংশোধনীর মামলাতে বলা হয়েছে, 5ম সংশোধনীর মামলাতে বলা হয়েছে, 16তম সংবিধানের সংশোধনীর মামলাতে বলা হয়েছে। এরকম 3টা মামলার কথা তো আমি আপনাকে বলতেই পারি এবং এগুলোর জন্য বিশদ আপনার কেস রেফারেন্স রয়েছে, এগুলোর জন্য বিখ্যাত মামলা রয়েছে। কেশবানন্দ ভারতী মামলা রয়েছে, মিনার্ভা মিলস, তারপরে আপনার এই 2টা মামলার এই মুহূর্তে আমার মনে পড়ছে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ মামলা যেগুলোতে পরিষ্কার ভাবে আলাপ হয়েছে। এগুলোর আলোকেই বাংলাদেশ, এগুলো শুধু এগুলোর আলোকেই না, ব্রিটিশ ল, সাউথ আফ্রিকান ল, কেস রেফারেন্স, পাকিস্তানি কেস রেফারেন্স, এগুলো সমস্ত কিছুর আলোচনাতে 16th অ্যামেন্ডমেন্টের সময় আমাদের কোর্ট আলোচনা করেছে, 8th অ্যামেন্ডমেন্টের সময় আলোচনা করেছে, 5th অ্যামেন্ডমেন্টের সময় আমাদের জুরিস্টরা এগুলো নিয়ে আলোচনা করেছে, অ্যামিকাস কিউরিরা বক্তব্য দিয়েছে। এমনকি আরেকটা আছে 13th অ্যামেন্ডমেন্ট যখন বাতিল করা হয়, 13তম সংশোধনী। আমি আপনাকে 4টা সংশোধনী যেটা আদালত বাতিল করে দিয়েছে, 5ম সংশোধনী, 8ম সংশোধনী, 13তম সংশোধনী এবং 16তম সংশোধনী, এই 4টি সংশোধনী আদালত যখন বাতিল করে দিয়েছে, এই আদালত বাতিল করতে গিয়েই তারা বলেছে যে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশনকে তুমি চেঞ্জ করতে পারবে না। কেমন? এখন এই আলাপটা যদি সত্যি হয়, এই আলাপটা যদি ঠিক হয়, তাহলে আমি আপনাকে আরেকটি কথা বলি এখনকার সাথে যে মিলটা রয়েছে। যেমন আপনি আলাপটা একটা ছোট্ট করে বলেছিলেন 5ম সংশোধনীর কথা। এই যে আমি জুলাই চার্টারের কথা বলছি, জুলাই চার্টারের আইনি ভিত্তি প্রয়োজন। কেন প্রয়োজন? বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় তখন এই হত্যাকারীরা তাদের এই হত্যাকাণ্ডের একটা আইনি ভিত্তি চেয়েছিল। আইনি ভিত্তিটা কেন চেয়েছিল, কিভাবে চেয়েছিল, এটি আমার গ্রন্থে, আমার লিখিত একটি গ্রন্থ রয়েছে, ইন্ডেমনিটি অধ্যাদেশ, ইতিহাস ও আইনি পর্যবেক্ষণ, প্রায় 450 পৃষ্ঠার একটা বই, তাম্রলিপি প্রকাশনী থেকে বের হয়েছে, কেউ সংগ্রহ করে পড়ে দেখতে পারেন। অবশ্যই। একই সাথে বইয়ের বিজ্ঞাপনটা হয়ে গেল। না, অবশ্যই এটা জানা দরকার আছে। তো এই বইয়ের ভিতর আমি দীর্ঘ আলোচনা করেছি প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে যে ইন্ডেমনিটি অধ্যাদেশটা কেন করার প্রয়োজন হয়েছিল, ওয়াই।
যখন তাজউদ্দিন আহমেদের কাছে অ্যাপ্রোচ করা হয়েছিল যে তাকে ক্যাবিনেটে আসার জন্য, মনসুর আলী, জিল্লুর রহমান, জি তাদেরকে যখন অ্যাপ্রোচ করা হয়েছিল, তারা প্রত্যেকেই বলেছে যে বঙ্গবন্ধু হত্যার বিচার আগে করতে হবে। এটা কিন্তু আলাপটাতে এসেছিল। এবং আমাদের যে বর্তমান যে আইনমন্ত্রী রয়েছে জনাব আনিসুল হক, জি আনিসুল হকের পিতা জনাব সিরাজুল হক, এই সিরাজুল হক সাহেব তৎকালীন সময় এমপি ছিলেন বঙ্গবন্ধুর ক্যাবিনেটের। তিনি প্রায় 100 জন এমপি সহ এই মোস্তাককে গিয়ে বলেছিল তুমি একটা বেঈমান, একটা ট্রেইটর, নানান ভাবে বলেছিল, এবং বলেছিল যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে এদের বিচার হতেই হবে, এই বিচার হতে হবে। এই কথাটা বলার পরে মোস্তাকের টং করে কানে লেগেছে যে এই বিচার হলে তো সে শেষ। তখন এই বিচার যাতে না হয় সেই জন্য সে করেছে কি, একটি অধ্যাদেশ রচনা করে। এটা কি আমরা জানি হচ্ছে ইনডেমনিটি অধ্যাদেশ হিসেবে। একদম। এবং পরবর্তীতে আমরা আরো অনেক ইনডেমনিটি কিন্তু এই দেখেছি। ইনডেমনিটি অধ্যাদেশটাকে যখন সে অধ্যাদেশটা করলো তখন তো পার্লামেন্ট ছিল না। জি না। নিয়ম হচ্ছে আপনি যদি কোনো অধ্যাদেশ রচনা করেন তাহলে সেই অধ্যাদেশ আইনি ভিত্তি পাবে আপনার পার্লামেন্টের ফার্স্ট এভার সেশনে এটা প্রস্তাব হতে হবে এবং এটি নিয়ে আলোচনা হতে হবে, এবং তখন এটিকে আপনি রাখবেন না ছুঁড়ে ফেলবেন, তখন সংবিধানে এটা সন্নিবেশিত হলে এটি সংবিধানের অংশ, ছুঁড়ে ফেলে দিলে ছুঁড়ে ফেলে দিবেন। কথা কি ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তো তখন 1979 সালে, অর্থাৎ 1975 সালের পরে বা 1975 সালের লাস্ট আমাদের যে সংবিধানটা হয়েছিল জানুয়ারি মাসে মনে হয়, জানুয়ারি মাসেই তো মনে হয় হবে, জানুয়ারি মাসের পরে মনে হয় প্রথম সেশন হয়েছে 1979 সালের 4 এপ্রিল। জি। এই 1979 সালের 4 এপ্রিল এটি একটি অবৈধ আদালত ছিল। এই আদালতের মধ্যে তখন ইনডেমনিটি অধ্যাদেশটা উত্থাপন করা হয় এবং 5ই এপ্রিল 1979 সালে 4 তারিখে এটাকে প্রস্তাব আনা হয়। 5 তারিখে নানান ধরনের যুক্তি তর্কের পর এটি সংবিধানে সন্নিবেশিত করা হয়। আমি আপনাকে যেটা খুঁজছি সেটি হচ্ছে একটু দেখানোর জন্য। এটি দেখেন, এটি দেখারও একটা আনন্দ রয়েছে। এটি হচ্ছে সেই সংবিধানের অধিবেশন, প্রথম অধিবেশন, যেটা একদম প্রতিবেদনে যা যা বলা হয়েছে, মন্ত্রীরা এমপিরা যা বলেছে, এটা আমি জাতীয় সংসদ থেকে কালেক্ট করেছি। এটি খুবই ঐতিহাসিক ডকুমেন্টস। বাহ। আবারও আমি বলছি, এটা কিসের ডকুমেন্টস? 1975 সালের পরে প্রথম যে সংসদ অধিবেশন হয়েছে 1979 সালে, এই 1979 সালের যত রকমের আলাপ হয়েছে সংসদে, এই আলাপটা এখানে সন্নিবেশিত আছে। আমি জানি না আপনি জানেন কিনা যে জাতীয় সংসদের সমস্ত আলাপ এরকম ভাবে লিপিবদ্ধ করা হয়। আমি জানি রেকর্ড করা হয় বা ওই রেকর্ডটার ট্রান্সক্রিপ্ট, এগুলা কেউ যদি কাশিও দেয় ব্র্যাকেটে লেখে তিনি কাশি দিলেন। জি জি, বুঝতে পারছেন? এইটার ভেতরেই তখন উত্থাপন করা হয় যে মোস্তাকের আমলে কি কি অধ্যাদেশ আপনার জারি করা হয়েছিল, সেই সব অধ্যাদেশকে লিগ্যালিটি দিয়ে এরা তখন হ্যাঁ ভোট দিয়ে জয়যুক্ত করে সংবিধানের অংশ করে ফেলে। পরিষ্কার? তখন সংবিধানের 150 নম্বর তফসিলের 18 নম্বর অনুচ্ছেদে ইনডেমনিটি অধ্যাদেশ যে একটা ভ্যালিড আইন, সেটিকে তখন নিয়ে নেওয়া হয়। অর্থাৎ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করা যাবে না, এটির একটি আইনি ভিত্তি পায়। এবং এই কারণেই বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘদিন সংগ্রাম করেছে এটা বলে যে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করতে হবে। যদিও অনেক জুরিস্টরা বলেছে যে বাতিল করার কোনো দরকার নাই, এটা ভয়েড অ্যাব ইনিশিও। আপনি কিন্তু বুঝবেন আমি কিন্তু পিওর লিগ্যাল আলোচনাতে ঢুকে গেছি। না, আমি খুব মজা পাচ্ছি, মানে এটা জানারও দরকার আছে আসলে। এই আলোচনাটাকে বলে আপা, আমি আপনাকে আরেকটু বুঝাই। এটা আমি সবসময় সহজ করে বোঝাতে একটু পছন্দ করি। সেটা হচ্ছে এমন যে আপনি জোর করে ক্ষমতা দখল করলেন, হুইচ মোস্তাক ডিড। দখল করার পরে সে একটা অধ্যাদেশ জারি করেছে, ওইটাও আসলে অবৈধ। বুঝতে পারছেন? ওইটাও অবৈধ। এবং পরবর্তী সময় জিয়াউর রহমান যে ইলেকশন করেছে সেটিও অবৈধ। ওই পার্লামেন্টে এই যে এটা সন্নিবেশিত হয়েছে, এই পার্লামেন্টটা অবৈধ। এই পার্লামেন্টকে অবৈধ করেছে কে? এই আইন। এটা হচ্ছে ফিফথ অ্যামেন্ডমেন্টের রায়। জি, পঞ্চম সংশোধনীর যে রায়। এই ফিফথ অ্যামেন্ডমেন্ট বলছে এই পার্লামেন্ট এটা বাতিল, এটা অবৈধ বা বাতিল। এইখানে যা কিছু হয়েছে সব বাতিল।
ওকে। অ্যামেন্ডমেন্ট মানে একটা এত কষ্ট করে বানালো, তারপরে একটা সংশোধনীতে সেটা বাতিল হয়ে গেল। এখন আপনি সবুজ রঙের জিনিসটারে আপনি জুলাই চার্টার বানান বা নিনি চার্টার বানান। এক্সাক্টলি। বানায় ফেললাম। ধরেন তারপরে এটা জুলাই চার্টার। এক্সাক্টলি। এখন ওরা যেটা চাচ্ছে এই জুলাই চার্টার ঠিক প্রত্যেকটা রাজনৈতিক দল কথা দিবে যে এই যে এই যে তারা ঐকমত্য জুলাই চার্টার বানিয়েছে এটিকে তারা বাস্তবে রূপ দিবে। এবং বাধ্যতামূলক সেটার সাথে বাধ্যতামূলক। এই জুলাই চার্টারের গণভোট ভিতরে কি আছে আপা? জুলাই চার্টারের ভিতরে আছে যে এই যে অপরাধীরা অপরাধ করেছে এগুলা নিয়ে আদালতে যাওয়া যাবে না। এটা এবার আদালতে মূল কাহিনী বুঝতে পেরেছেন আপনি? জি, জি, জি। আপনি মূল কাহিনী বুঝতে পেরেছেন কেন তারা এরকম করছে? হ্যাঁ, আমি পুরোটাই বুঝতে পারছি এবং একই ধারাটা আমরা লক্ষ্য করছি কিন্তু যে জুলাই চার্টার এই যে পঞ্চম সংশোধনী, এটা হচ্ছে পঞ্চম সংশোধনীকে শেষ করে দেওয়ার রায়টা। রাইট। ঠিক আপনি যদি এইটাকে ধরেন যে জুলাই চার্টার, ভবিষ্যতে এরকম একটা ব্লু কালারের এখানে আছে, ভবিষ্যতে আপনি জানবেন না এরকম একটা রায় আসতে পারে যেটা এই জুলাই চার্টার মুলাই চার্টার যা যা করেছে এই ইউনুস এগুলোকে অবৈধ করা হবে। তাহলে ব্যাপারটা দাঁড়িয়েছে এমন, এখানে আপনার বলা হয়েছে বা যে আলাপটা উঠেছে জি। যে তখন তারা যেটা বলেছে যে হ্যান্স কেলসেনের থিওরিটা যে আমি বলেছি, এই পঞ্চম সংশোধনী যখন মামলাটা চলছিল যে এটা কি হয়েছিল জানেন? সেটা হয়েছিল এক ভদ্রলোকের একটা সিনেমা হল ছিল, জি। নাম হচ্ছে মুন সিনেমা হল। নাম শুনেছেন না? আমরা অবশ্যই খুব ছোটবেলাতে বিখ্যাত। এমনকি মুন সিনেমা হলে তো মনে হয় সিনেমাও কি আপনারা দেখেছিলেন কিনা জানি না, আমি মনে করতে পারি না। না, না আমি রাজশাহীতে ছিলাম যেহেতু ঢাকা শহরে আমরা হঠাৎ আসতাম। সোয়ারিঘাটে এটা ছিল মনে হয়। এই ভদ্রলোক এটাকে রিট পিটিশন দাখিল করে যে তোমরা যেইভাবে আমাকে এটা দখল করলে আমার সিনেমা হলটা, আমার স্থানকে, আমার জমিকে, এইটা তোমরা করতে পারো না, এটা অবৈধ। বছরের পর বছর এই ভদ্রলোকের রিট পিটিশনটা ঝুলেছিল। বিএনপি গভর্নমেন্ট যখন ক্ষমতার শেষ ভাগে এই মামলাটা আদালতে উত্থাপিত হয়। বিএনপি গভর্নমেন্ট ক্ষমতাতে থাকা অবস্থাতেই হাইকোর্ট রায় দেয় যে এই ভদ্রলোকের যে মুন সিনেমা হলটা ছিনিয়ে নেওয়া হয়েছে এটি অবৈধ। জি। কারণ ওই শাসনামল অবৈধ ছিল। জি। এবং ওটাতেই তো তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার মাথায় রাখবেন, এটা বিএনপি আমলেই কিন্তু এই রায় দিয়ে দেওয়া হয়েছিল। বিএনপি তখন পুরোপুরি মাথা খারাপ হয়ে যায়। বিএনপি করে কি, হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে অ্যাপিল করে, এটা পড়ে থাকে অ্যাপিলের ডিভিশনে। পরবর্তী সময়ে সরকার পরিবর্তিত হয়, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠিত হয়। অ্যাপিলের ডিভিশন তখন রায় দেয়। ওই অ্যাপিলের ডিভিশনের রায়ে পরিষ্কারভাবে বলা হয় যে হাইকোর্টের রায় ঠিক আছে, বলবৎ আছে, এটা আসলে বাতিল। তো মুন সিনেমা হলের ঘটনা বলতে গিয়ে এই যে মুন সিনেমা হলের অ্যাকোয়ারটা যে একটা অবৈধ ছিল, এটা কেন অবৈধ ছিল? আদালত তখন বলে কারণ রাষ্ট্র ক্ষমতাই অবৈধ ছিল। আমাদের অ্যান্টারকোটিক হুজুরের নাম শুনেছেন? অ্যান্টারকোটিক হুজুর ওই যে বলে, অ্যান্টারকোটিক হুজুর বলে, অ্যান্টারকোটিক হুজুর ইন্টারেস্টিং, মাথায় রাখবেন যে অ্যান্টারকোটিক হুজুরের উপর আপনি রাগ রাখবেন না। অ্যান্টারকোটিক হুজুরের যে বাণী, এগুলো আপনি পিওর এন্টারটেইন হিসেবে দেখলে ইউ আর থ্রু। না, না আমি এন্টারটেইনমেন্ট হিসেবে মোটামুটি দেখি। অ্যান্টারকোটিক হুজুর বলে যে তুমি মিয়া মুসলমান, তোমার দাড়ি কই, তোমার মোচ কই, তোমার দাড়ি নাই, মোচ নাই, তোমার তো মিয়া সুইচই নাই। সুইচ নাই হইতেছে, তার ধারণা হচ্ছে যে একটি মেয়ে, সেই মেয়েটি আকৃষ্ট হওয়ার জন্য একটি পুরুষের দাড়ি এবং মোচের প্রয়োজন রয়েছে। খুব দরকার, ওটাই পুরুষালী। তোমার যে তুমি মোচ আর দাড়ি নাই, তোমার তুমি সুইচই নাই, তুমি ওই মেয়েকে আকৃষ্ট করবা কিভাবে? একদম। আমার কথা হচ্ছে ওই একই ভাবে, আরে মিয়া তোমার তো সুইচই নাই, তুমি যে জুলাই চার্টার করলা, তোমার তো কোনো বৈধতাই নাই, তুমি অন করবা কেমনে? না এই অন না করার, আমি যদি আপনার কথা রেশ ধরে আসি, সে কারণেই বোধহয় নির্বাচন না করা, যে কোনোভাবে ক্ষমতায় থাকার টালবাহানা এরকম গুলো হচ্ছে। আর আমাদের একজন দর্শক একটা প্রশ্ন করেছেন আপনার কথার রেশ ধরে, যে এখন আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাচ্ছে কেন? বিষয়টি কেমন যে সরকারে থাকলেই কেবল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অসাংবিধানিক? আমেরিকা থেকে আবুল বলছি, তিনি আমেরিকার আবুল। তো আমেরিকার আবুলকে আমি যেটা বলতে চাই যে আবুল ভাই, যে আপনি যেহেতু এই ব্যাপারটা জানতে চেয়েছেন, আবুল ভাইয়ের উদ্দেশ্যে আমি একটা আমি জাস্ট একটু নিয়ে আসি, তাহলে আমার জন্য বেটার হয়। অবশ্যই।
আমরা আপনারাও অনেক দর্শক যারা হচ্ছে নানাভাবে আমাদের অনুষ্ঠান দেখছেন এবং কমেন্ট করছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কিন্তু আমেরিকার আবুল ভাইয়ের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই যে আমেরিকার আবুল ভাই, এই যে আমেরিকার আবুল ভাই, এটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের যেই বাতিল করা যে রায়টা, এটা হচ্ছে সেই রায়। পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছেন। জি। আপনি আজকেই বাংলাদেশে আপনার যে আত্মীয় স্বজন আছে, যে আছে তাকে বলবেন যে সিসিবি ফাউন্ডেশনের থেকে কিংবা বিএলটি, আরেকটা অর্গানাইজেশন, আরেকটা কোম্পানি আছে বিএলটি, তাদের কাছে এই যে তত্ত্বাবধায়ক সরকার রায়টা কিনতে পাওয়া যায়, এটা কালকেই কালেক্ট করবেন। আমেরিকার আবুল যদি এই রায়টা আপনার কালেক্ট করে, তাহলে তিনি এই রায়ের মধ্যে দেখতে পাবেন একটা অদ্ভুত ব্যাপার। কি অদ্ভুত ব্যাপার দেখতে পাবে আবুল ভাই? তখন দেখতে পাবেন যে এই যে তত্ত্বাবধায়ক সরকার আদালত বাতিল করেছে, এটির জন্য বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিবাদ করেছে। কিভাবে প্রতিবাদ করেছে? আদালতের সামনে ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়েছে? না, এই রিট পিটিশন আব্দুল মান্নান নামে এক ভদ্রলোক করেছে। তিনি দাবি করেছেন, কবে করেছেন? 1999 সালে। ওকে। যখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাতে 1999 সালে রিট পিটিশন দাখিল করেছেন। অর্থাৎ তখন বাংলাদেশ আওয়ামী লীগ আপনার সেই সময় রাষ্ট্রীয় ক্ষমতাতে আছে। আওয়ামী লীগ তখন পরবর্তী সময়ে এটি যখন অনেক বেলা গড়িয়ে 2006 সালে বিএনপি আমলে ওইটাও আবার এগিয়ে এসে সেটা আবার আওয়ামী লীগের আমলে 2010 সালে যখন ফাইনাল নিষ্পত্তি হলো, বাংলাদেশ আওয়ামী লীগ তখন আগ্রহ প্রকাশ করলো যে আমরাও এই রিট পিটিশনে পক্ষভুক্ত হতে চাই। আমেরিকার আবুল নিশ্চয়ই এটা শুনতে পাচ্ছেন। আমেরিকার আবুল ভাই যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তখন এই রিট পিটিশন মামলার প্রতিপক্ষ হিসেবে পক্ষভুক্ত হলো। ওকে। তিনি এটাকে ডিফেন্ড করবেন, অর্থাৎ তিনি তত্ত্বাবধায়ক সরকার যে চান থাকুক, এই রিটের বিরুদ্ধে তিনি দাঁড়াবেন। একই সাথে বিএনপি সাধারণ সম্পাদক তিনিও পক্ষভুক্ত হওয়ার আবেদন জানালেন 7 নম্বর পিটিশনার হিসেবে, সরি রেসপন্ডেন্ট হিসেবে। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক 6 নম্বর রেসপন্ডেন্ট হিসেবে। এগুলো কি আমি হাওয়া থেকে বানিয়ে বানিয়ে বলছি? না। আবুল ভাই, এই রায়টা যদি আপনি কেনেন, এই রায়টা যদি আপনি পুরোটা পড়েন, তাহলে আপনি অবাক বিস্ময় নিয়ে লক্ষ্য করবেন যে বাংলাদেশ আওয়ামী লীগের তরফ থেকে বলা হয়েছে যে তারা তত্ত্বাবধায়ক সরকার চায়, তত্ত্বাবধায়ক সিস্টেম চায়। তত্ত্বাবধায়ক সরকার একেবারে পুরো আর্গুমেন্ট দিয়েছে আদালতের মধ্যে, তাদের আইনজীবী সহ বিএনপিও দিয়েছে। এই কথাটা কনফার্ম করেছে বিচারপতি এবিএম খায়রুল হক। তিনি বলেছেন যে এটি একটি এমন একটি রিট পিটিশন যেখানে বাংলাদেশের প্রধান 2 রাজনৈতিক দলও পক্ষভুক্ত হয়েছে এবং তারাও এটা চায়। আমি আসলে এক্স্যাক্টলি পেজ নাম্বার কত খুঁজে বলতে পারলে খুব ভালো হতো, যদিও আমি এগুলো তো সবই মার্ক করে রেখেছি। দেখি, এটা আমার ভাগ্য ভালো থাকলে আমি পেয়ে যাব আসলে। পেয়ে যাব, তা না হলে আমি জাস্ট বলবো যে আপনি আমার সাথে, আবুল ভাই যদি আমার সাথে পরবর্তীতে যোগাযোগ করেন, তাহলে আবুল ভাইয়ের এই প্রশ্ন আমি দিতে পারবো আমেরিকার আবুল ভাইকে। কোনো সমস্যা নেই, আমার মনে হয় ওটা আপনি পারবেন, যেহেতু উনি আমেরিকায় থাকেন, আপনার আসা যাওয়া আছে অথবা কোনোভাবে কানেক্ট হয়ে। হ্যাঁ, আমার সাথে যোগাযোগ, আমেরিকার আবুল ভাই যদি আমার সাথে যোগাযোগ করেন, তাহলে আমেরিকার আবুল ভাইকে এটা আমি দিতে পারবো। তো আমেরিকার আবুল ভাই, আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে তত্ত্বাবধায়ক সিস্টেম যেটা আছে, এটি আদালতে যখন মামলাটা চলছিল, তখন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইটার পক্ষে দাঁড়িয়েছিল, একই সাথে বিএনপি সাধারণ সম্পাদকও দাঁড়িয়েছিল। কিন্তু আদালত বলেছিল যে আমরা আজকে রায় দিব সমস্ত ইমোশন, আবেগ, ইমোশন, তারপর হচ্ছে যে পলিটিক্যাল রেটরিক, এগুলোর ঊর্ধ্বে গিয়ে পিওর আইনি আলাপ করব। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে তত্ত্বাবধায়ক সিস্টেমটা এটা কি সংবিধানের উপর দিয়ে, অর্থাৎ আল্ট্রা ভাইরাস টু দা কনস্টিটিউশন। আল্ট্রা ভাইরাস এই শব্দটাও একটু গুগল করবেন আবুল ভাই, তাহলে আপনি বুঝবেন আল্ট্রা ভাইরাস মানে হচ্ছে সংবিধানের বাইরে, মানে যেই স্পিরিটটা সংবিধানে নেই সেইটাই সন্নিবেশিত করা হয়েছে, এটাকে আল্ট্রা ভাইরাস বলে। তো তখন আদালত যেটা করেছে, আদালত তখন পরিষ্কারভাবে
বলেছে যে আমাদের সংবিধানের যে বেসিক স্ট্রাকচার তার সাথে তত্ত্বাবধায়ক সিস্টেমটা একটি অসামঞ্জস্যপূর্ণ। একদম। এই ইতিহাস বলতে গিয়ে তিনি অনেক ইতিহাস বলেছেন। এটা আমি একটু বলে নেওয়া ভালো, দুইটা লাইনে বলি। জি। এইভাবে বলেছে যে তত্ত্বাবধায়ক সিস্টেমটা ছিল অনেকটা গলার মধ্যে একটা সোর্ডের মতো, এই একটু এদিক সেদিক হলে আপনি গলা কেটে যাবেন। কিন্তু এইটা ছিল এমন একটা পদ্ধতি যে আমাদের আর কোনো কিছু করণীয় ছিল না, যেহেতু রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি, নানান ধরনের প্রবলেম ছিল, ফলে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে, বাবারে ঠিক আছে ঠিক আছে, কেউই যখন কাউরে মানতেছে না তখন এক কাজ করো, তোমার যখন 5 বছর টার্ম শেষ হয়ে যাবে তখন একজন মুরব্বীরে দিয়ে আমরা দেশ পরিচালনা করব। মুরব্বীটা কে? মুরব্বীটা হচ্ছে অ্যাপেলেট ডিভিশনের সর্বশেষ অবসরপ্রাপ্ত যে বিচারপতি, সেই বিচারপতি সাহেব প্রধান উপদেষ্টা হবে। তিনি একটি ক্যাবিনেট গঠন করে তিনি 3 মাসের জন্য একটা ইলেকশন পরিচালনা করবে। এখন আমার আর নিপা আপার লাগছে মারামারি, আমাদেরকে থামানোর জন্য প্রতিবেশী একজন এসে মাঝখানে দাঁড়া গেলেন যে বাবারে তোমরা যেহেতু মারামারি করে থামাইতেই পারলা না, আমি একটু মাঝখান থেকে রেফারির ভূমিকাতে অবতীর্ণ হই। কিন্তু এই যে রেফারির ভূমিকাতে তিনি আসলেন, এই রেফারির ভূমিকাতে আসার তার কোনো এখতিয়ার নাই, কিন্তু ওই এলাকার মানুষের ঘুমানোর স্বার্থে, তারা যাতে শান্তিতে থাকতে পারে, আমরা দুজন যাতে মারামারি করে রক্তারক্তি না করি, শান্তির স্বার্থে এসে পাশের ওই ভদ্রলোক এসে দাঁড়িয়েছেন। এখন যদি আদালতে প্রশ্ন করা হয় যে নিঝুম এবং নিপা তাদের দুইজনের সাংসারিক ঝামেলা মেটারের জন্য থার্ড পার্টি কি বৈধ না অবৈধ, হিসাব অনুযায়ী অবৈধ, কারণ সে তো ওই প্রতিবেশী তো তাদের সংসারের কেউ না। একদম। কিন্তু তিনি এসেছেন কিসের জন্য? দেশের স্বার্থে। একই ঘটনা তাই যে তত্ত্বাবধায়ক সিস্টেমটা তো আসলে অসাংবিধানিকই, এখন আমাদের স্বার্থে এসেছিলেন, তাহলে এটাকে কেন বাতিল করলো আদালত? কেন বাতিল করলো আদালত? আদালত তো রাষ্ট্রের নাগরিক, তো সেও তো দেশে শান্তি চায়। জি। সে তখন বর্ণনা করতে গিয়ে বলল আমেরিকার আবুল ভাই যে এই তত্ত্বাবধায়ক সিস্টেমটাকে তো নষ্ট করেছে পলিটিশিয়ানরা। কিভাবে নষ্ট করেছে? আমরা 15 ফেব্রুয়ারি নির্বাচন আরো অনেক কিছু, না 15 ফেব্রুয়ারি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার হয়নি, হয়েছে আপনার 2001 সালের ওই 1996 জুন মাসে ইলেকশনটা তত্ত্বাবধায়ক সরকার হয়েছে। ওই এটা এইভাবে তারা নষ্ট করেছে। বিএনপি করলো কি, তাদের নিয়মটা কি? তত্ত্বাবধায়ক সরকারের লাস্ট অবসরপ্রাপ্ত যে বিচারপতি তিনি তো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। জি। এখন তিনিই যাতে, এখন বিএনপির আমলে এক বিচারপতি এম কে হাসান, তিনি আপনার কে এম হাসান, তিনি আপনার অবসর গ্রহণ করেছেন। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। জি। আবুল ভাই ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন যে কে এম হাসান তিনি অবসর নিয়েছেন 2004 সালে বা 2004 সালের একটু আগে, তারিখ মনে নাই কিন্তু মূল কাহিনী শোনেন। এখন এই কে এম হাসান একসময় বিএনপির রাজনীতি করত, বুঝতে পেরেছেন? এখন অ্যাপেলেট ডিভিশনের আরেকজন বিচারপতি, ওনার নাম হচ্ছে রুহুল আমিন কিনা, আমি মাঝে মধ্যে আমার অনেক সমস্যা হয়ে যায়। না, আপনি অনেক বেশি প্রেসার। তবে আমার এটা মনে আছে কে এম হাসানের বিতর্ক একটা ছিল এবং পরবর্তীতে জিনিসটা বোঝেন, মানে জিনিসটা একটু বুঝবেন। সেটা হচ্ছে যে বিএনপি আমলে কে এম হাসান অবসর গ্রহণ করেন প্রধান বিচারপতি থাকা অবস্থাতে। জি। এখন কে এম হাসান যদি এই শেষ অবসরপ্রাপ্ত বিচারপতি থাকে, তাহলে সেই তো বিএনপি টার্মের পরে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে, যদি না তার আগে কেউ অবসর গ্রহণ করে ফেলে। এটাই তো সায়েন্স, এটাই তো আইনটা ছিল এটা। কিন্তু আনফরচুনেটলি কে এম হাসানের পরে আরেকজন বিচারপতির অবসরে যাওয়ার কথা। সেই বিচারপতি যাতে অবসরে যেতে না পারে, এই জন্য বিচারপতিদের বয়স 65 থেকে 67 করে ফেলে বিএনপি। তাহলে সেই লোকটা চাকরির মেয়াদ আরো 2 বছর বাড়ে, আর অবসর নিতে পারে না। তাহলে লাস্ট অবসরটা কে নেয়? কে এম হাসান। তাহলে সেই হবে প্রধান। কেন কে এম হাসানকে তাদের এত দরকার? কারণ কে এম হাসান ছিল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। একদম। মানে দলীয়করণ করার সেই যে প্রক্রিয়াটা, যেটা যে আপা, এই যে একটা সিস্টেম, যে সিস্টেমটা অবৈধ, অর্থাৎ যে প্রতিবেশী আমরা মানি না, সেই প্রতিবেশীকেও আপনি পলিটিক্যাল করে ফেলতেছেন।
আমরা আপনার পক্ষে নিয়ে আসতেছেন। আমরা নিজেদের মারামারি থামানোর জন্য আমাদের নিজেদের মানে অনৈক্য এগুলো থামানোর জন্য আমরা একটা রেফারি আনলাম। ওই রেফারিকেও পর্যন্ত আপনি দলীয়করণ করার চেষ্টা করেছে কে? বিএনপি। ফলে পক্ষপাত হয়ে গেল। তখন আদালত দেখলো যে এই সিস্টেমটাকে তো অ্যাবিউজ করা হচ্ছে। বিচার বিভাগকে এখন কি তাহলে কি করবে? ভবিষ্যতে পলিটিক্যাল পার্টিগুলা বিচারক গুলাকে সব পলিটিক্যাল বিচারক নিয়োগ করবে, যাতে করে তিনিই হতে পারেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। একদম। আমি এই জায়গাটায় যেহেতু আমরা মানে কথা আলোচনাটা এত মজা লাগছে মানে যে এত সহজ করে এই বিষয়গুলো আমার মনে হয় বারবার আসা উচিত। তো সময়ের স্বার্থে আমি 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 জাস্ট আমেরিকার আবুলকে শুধু একটাই বলছি যে আপনি নিশ্চয়ই উত্তরটা পেয়ে গেছেন আমেরিকার আবুল, যে ক্ষমতা থেকে বের হলেই তত্ত্বাবধায়ক সিস্টেম আওয়ামী লীগ চায় না, ক্ষমতাতে থাকা অবস্থাতেই তারা তত্ত্বাবধায়ক সিস্টেমটা চেয়েছে। আদালত বাতিল করে দিলে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা অন্য কারো পক্ষে সেটার বিরুদ্ধে বলা সম্ভব নয়। সেই কারণেই ক্ষমতা থাকা অবস্থাতে তত্ত্বাবধায়ক বলেছে, যেটা আদালত বাতিল করেছে আমরা কি করবো? কিন্তু আমরা যে ফাইট করেছি কোর্টে, এইটার প্রমাণ হিসেবে এই রায়টা আছে। জি, এইবার আপনি বলেন আপনি কি বলছিলেন? আমেরিকার আবুল বলছি নামে যে ভদ্রলোক আছে, এত বড় নাম ওনার আব্বা রেখেছেন। আমার কাছে একটু বিস্ময় লেগেছে, আমেরিকা থেকে আবুল বলছি, এরকম নাম, একটু ইউনিক নাম, বাট ভালো লেগেছে নামটা। নিশ্চয়ই উত্তরটা পেয়েছেন। হ্যাঁ, ওকে। না, আমি যেটা নিয়ে হয়তো আলোচনার আজকের সময় হবে না, বারবার আমি দেখেছি যে যেমন ধরেন কোটা সিস্টেম বাতিল হওয়া, তত্ত্বাবধায়ক সরকারের যেই আদালতের জায়গা এই জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগ তার জায়গাটা হয়তো পরিষ্কার করতে পারে না সরকারে থাকার সময়, অথবা এখন যেমন একটু করে কথা হচ্ছে, আমরা কিন্তু খুব তাৎক্ষণিক বিষয়গুলো নেই, কিন্তু এগুলোকে জনগণের মধ্যে যাওয়ার জায়গাটা তৈরি হয়। আপনাকে যে আমি তথ্যটা দিলাম এগুলো আপনি জানতেন না? এটাই আমি বললাম যে এইটা ধরেন আমি যে একজন নিজেকে একটু সচেতন মনে করি, আমি জানি কে এম হাসানের একটা সমস্যা ছিল, ইয়াজউদ্দিন সরকারের। এত সহজ করে কখনো আপনি জানেননি, এই তো ঘটনা। একদম না, এত ডিটেল করে যে একদম টু দ্য পয়েন্ট, যে আওয়ামী লীগ, বিশেষ করে যে আওয়ামী লীগ সরকারের সময়ে এটা আদালতের এবং আওয়ামী লীগ এবং বিএনপি এক পক্ষে ছিল এটাকে টিকিয়ে রাখার ক্ষেত্রে। এই যে এটা কিন্তু মানুষের মধ্যে একটা বড় জিনিস, যে সবসময় দোষটা আওয়ামী লীগকে দেওয়া হয়, তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। আমি এখন মানে অনুষ্ঠানটার ইতি টানবো, তার আগে আমি একটা ইয়ে করতে চাই যে গণভোট হচ্ছে এবং গণপরিষদ নামে একটা কথাবার্তা হচ্ছে, মানে এত নতুন নতুন কথা শিখছি, গণপরিষদ, গণভোট, তারপরে আপনার কি উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, এর মধ্যে বাংলাদেশের ধরেন আপনার জুলাই সনদের হ্যাঁ ভোট, সেটা বাধ্যতামূলক 4টা প্রশ্নের একই উত্তর দিতে হবে, আপনাকে হ্যাঁই দিতে হবে, আবার তার আগে ঐকমত্য কমিশন, মানে মাথার উপর দিয়ে আসলে অনেক কিছু যাচ্ছে। আপনি যদি সামারি করে এই জায়গায় আমাদের মতো মানে মূর্খ বা অজ্ঞান মানুষকে বোঝাতে চান যে এটার গণপরিষদের ভোটটা হয়েছে যেটা, যে সংবিধান প্রণয়ন করবার জন্য নেতা আপনার মানে যেই ভোটটা হবে সেই ভোটটার ম্যান্ডেটটা মানুষ তাদেরকে তখন এই কারণেই দিচ্ছে যে তারা একটা সংবিধান প্রস্তুত করবে। গণপরিষদ ইলেকশনটাই হচ্ছে এইটা। এটার বাইরে অন্য কিছু যদি না হয়ে থাকে, গণপরিষদের হচ্ছে যে আপনি একটি সংবিধান প্রস্তুত করবেন, এই সংবিধান আপনাকে প্রস্তুত করার ম্যান্ডেট কে দিবে? জনগণ দিবে। এক্স্যাক্টলি। তাহলে সেটার একটা ভোট হতে হবে। তাহলে একটা ভোট হলো গণপরিষদ ইলেকশন। গণপরিষদ ইলেকশন কি করবে? ইলেক্টেড হওয়ার পরে তারা পার্লামেন্টে গিয়ে সংসদ অধিবেশনের মধ্যে তারা সংবিধান প্রণয়ন করবে। যেটা কি 1972 সালের সাথে কানেকশন আছে? 72 সালের সংবিধানটা কিভাবেই হয়েছিল কিনা? 1972 সালে তো আমরা গণপরিষদ ইলেকশন না, 1972 সালে তো আমরা স্বাধীনতার ঘোষণা, আমরা তো সংবিধান রচনা করে ফেলেছি স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমেই। জি, মানে আমরা যখন সংবিধান আমাদের প্রণয়ন করি, সেই সংবিধানটা প্রণয়ন তো 1972 সালে করিনি, আমরা তো সংবিধান প্রণয়ন করেছি 1971 সালের 10 এপ্রিল। জি, যেটা আপনি ব্যাখ্যা করেছেন অলরেডি। তো এইটাই ফরাদ মাজাররা বুঝতে ভুল করে। তারা বলে যে 1970 সালের ইলেকশনের ভোট দিয়ে কিভাবে তারা সংবিধান প্রস্তুত করলো, তারা কি গণপরিষদের আলাদা ইলেকশন করেছে? একদম। আবার অন্যদিকে তারা স্বাধীনতার ঘোষণাপত্রকে মেনে নেয়। ওই তাদের জুলাই চার্টারের মধ্যে দেখবেন এটা আছে, প্রস্তাবনাতে আছে যে স্বাধীনতার ঘোষণাপত্র, এগুলা কিন্তু তারা মেনেছে। আবার মূল গর্ভাশয়ে গিয়ে তারা স্বাধীনতার ঘোষণাপত্রকে বাদ দিয়ে দিয়েছে, স্বাধীনতার ঘোষণাকে বাদ দিয়ে দিয়েছে, গণতন্ত্র শব্দটা বাদ দিয়ে দিয়েছে, নানান রকমের কাহিনী তারা ঘটিয়েছে। এখন
স্বাধীনতার ঘোষণাপত্রকে মানে, আবার তারা প্রশ্ন করছে যে এই সংবিধানের জন্য গণপরিষদ ইলেকশন হয়নি। এখন দুইটাই, এইটার কারণ হচ্ছে যে তারা আইনটা বোঝে না, জুরিসপ্রুডেন্সটা বোঝে না, আইনি কোনো জ্ঞান নাই, অশিক্ষিত মূর্খ, মাদ্রাসা থেকে পড়ে এসেছে, এই ধরেন আলিফ বাতা পড়ে এসে এই সংবিধান নিয়ে কথাবার্তা বলছে। এটার জন্য পড়তে হবে পৌরনীতি, পড়তে হবে রাষ্ট্রনীতি, পড়তে হবে আইন, পড়তে হবে। আলিফ বাতা সা পড়ে সংবিধান কেমনে আপনি বানাবেন? হ্যাঁ, ওইটা ঠিক আছে, আলিফ বাতা সা পড়ে আপনি আরবি পড়তে পারবেন, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। আরবি এখন এবিসিডি পড়ে আমি ইংরেজি শিখলাম, আলিফ বাতা সা পড়ে আমি আরবি শিখলাম। তো আরবি যদি আমি শিখি আর আমি ইংরেজি শিখি আর ক খ গ ঘ বাংলা শিখি, এই তিনটা শিখে তো আমার সংবিধান সম্পর্কে আমাকে জানতে হলে আইন শিখতে হবে। তো এগুলো ধরেন ব্যাপারটা এমন হয়েছে, এই যে নাহিদ বলেন, এই আসিফ মাহমুদ বলেন, এদের তো কোনো আইনি কোনো ভিত্তি নাই, এরা তো আইন জানে না। আলী রিয়াজ তো আইনের ছাত্র না। হ্যাঁ, সুতরাং এটা একটা আইনি জুরিসপ্রুডেন্সের একটা ব্যাপার। জুরিসপ্রুডেন্সের ব্যাপারটা কি, যে আমি একদিকে বলছি স্বাধীনতার ঘোষণাপত্রকে আমি মেনে নিচ্ছি আমার প্রস্তাবনাতে, অন্যদিকে আমি প্রশ্ন তুলছি সংবিধান নিয়ে। এটা তো দুই রকম হয়ে গেল। প্রথমে আপনাকে এই ব্যাপারে ঐক্যমত্য হতে হবে যে স্বাধীনতার ঘোষণাপত্র যে বাংলাদেশের প্রথম সংবিধান, এটা আপনি বোঝেন তো? না বোঝেন তো? উত্তর যদি হয় হ্যাঁ ইয়েস বুঝি, দেন আর কোনো কোশ্চেন তো নাই, নো কোশ্চেন আস্ক। তো আলটিমেটলি ঘটনা যেটা হয়েছে যে এই যে গণপরিষদ, এই গণপরিষদ মানে হচ্ছে এমন যে আপনাকে ম্যান্ডেট দেওয়া হচ্ছে সংবিধান প্রণয়ন করবার জন্য, পরিষ্কার। জি। আরেকটা হচ্ছে জাতীয় ইলেকশন, মানে তারা এই কারণে গণপরিষদের কথা বলছে যে তাদের ন্যাশনাল ইলেকশন, রাষ্ট্র পরিচালনার ইলেকশন, বুঝতে পেরেছেন? যে ওই ম্যান্ডেটটা হচ্ছে যে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, ক্লিয়ার? সো আলটিমেটলি যেটা হয়েছে যে আপনার এই যে তারা বলছে যে তারা সংবিধানকে চেঞ্জ করবে না করবে, তারা এখন যেটা করতে চাচ্ছে, তারা আপনার একটা গণভোটের আয়োজন করছে। ওই গণভোটের মধ্যে আপনার ওই যে জিয়াউর রহমান স্টাইলে, হ্যাঁ, আপনি কোশ্চেন যা করবেন সবই উত্তর আমার পক্ষে। মানে এটা করলেও আমার, ওটা করলেও আমার, সে একটা টেকনিক। এবং তারা সব দলকে ঐক্যমত্য করে আবার এটার মধ্যে একজন প্রশ্ন, গণপরিষদ আপনার যে ই করবেন, আপনি যে এই যে এটাকে কি বলে গণভোটটা আপনি করবেন, এই গণভোটটা কিন্তু গণভোট করবে নির্বাচিত সংসদ করবে। গণভোট আপনি চাইলেই আপনি গণভোট করতে পারবেন না। না, এই যে এই জায়গাটায় তো তারা তো গণভোট করছে সংসদ হওয়ার আগেই। একটা ঐক্যমত্য কমিশনের সব দলের সিগনেচার নিচ্ছে যে সনদে, আবার তারা গণভোটে দিচ্ছে একই দিনে, নির্বাচনের দিনে। তাহলে এবং তারা আবার বাধ্যবাধক যে দলই ক্ষমতায় আসুক, একজন গতকাল দেখলাম প্রশ্ন তুলছে, তাহলে যে সব দলের যে দল ক্ষমতায় আসবে সেই দল এটা বাস্তবায়ন, তাহলে বাকিদের এটা কি প্রয়োজন ছিল? মানে এই যে জায়গাগুলো খুবই কনফিউশন, এবং এটা তারা করছে। এবং আপনি যেটা বলছেন যে এটা তো আসলে কোনোভাবে আইনি ভিত্তি নেই এবং ভবিষ্যতে এটা তো টিকবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি আওয়ামী লীগকে বাইরে রাখে, তারা এভাবেই ক্ষমতায় একটা সমঝোতা করে, তাহলে তার ওই ভবিষ্যৎ আসার সুদূর পরিকল্পনা। দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রাখা না রাখার সেই সিদ্ধান্ত ইউনূস দিতে পারবে না। এইটা ইউনূসের এখতিয়ারের মধ্যে পড়ে না, বাংলাদেশের কোনো কারো এখতিয়ারের মধ্যেই পড়ে না যে আপনি অমুককে আপনি আসতে দিতে পারবেন কি পারবেন না। বাংলাদেশের যে আদালত রয়েছে, সেই আদালত যদি একটি বৈধ সরকারের অধীনে থেকে আদালত রায় দেয়, কথাগুলো শুনবেন, একটি বৈধ সাংবিধানিক সরকারের অধীনে কোন আদালত যদি রায় দেয় যে এই দলটি রাজনীতি করতে নিষিদ্ধ করা হয়েছে, এই ধরনের কোনো আইন প্রভিশন যদি থাকে এটার কারণে, তাহলে সেই রাজনীতি বা রাজনৈতিক দল নিষিদ্ধ হতে পারে। কিসের আলোকে নিষিদ্ধ হতে পারে? সংবিধানের আলোকে, কারণ আইনটা হচ্ছে সংবিধানের আলোকে। ফলে এই যে ইউনূস, তারা তো কোনো বৈধ সরকার নাই, বৈধ সরকার না। ফলে এই ইউনূস আপনার এই আওয়ামী লীগের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে, ছাত্রলীগের ব্যাপারে, যুবলীগের ব্যাপারে বা আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে, এটি আমার কাছে ইরিলিভেন্ট, ঠিক আছে? সুতরাং এদের যে কোনো সিদ্ধান্ত অবৈধ, ভবিষ্যতে তাদের সমস্ত কর্মকাণ্ড অবৈধ হবে। এবং যারা যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত ছিল, অর্থাৎ জুলাই সনদে যারা যারা স্বাক্ষর করেছে,
যারা যারা এটাতে সাহায্য করেছে, ঐক্যমত্য কমিশনে যারা সংযুক্ত ছিল, এই রাষ্ট্রের ক্যাবিনেটে যারা ছিল, যেই সব লোকজন এগুলাতে জড়িত ছিল, প্রত্যেককে বিচারের কাঠগড়াতে ভবিষ্যতে দাঁড়াতে হবে। এটা একটা মেগা ট্রায়াল হবে। সরোয়ার্দী উদ্যানে অনেক বড় প্যান্ডেল খাটিয়ে অনেক বড় একটা মেগা ট্রায়াল হবে, এবং সেই স্পিডি ট্রায়াল হবে। ওই ট্রায়াল কিন্তু আবার বছরের পর বছর যাবে না আপা, লোকেই আমরা সেটা করব। ভবিষ্যৎ আসুক, ভবিষ্যতে যারা যারা বাংলাদেশের মানুষকে এই কষ্টটা দিল, বাংলাদেশের মানুষের এই মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত সংবিধানকে নিয়ে মকারি করলো, বাংলাদেশকে নিয়ে এই ইত্রামি করলো, এটিকে একটি নোংরা জায়গাতে নিয়ে গেল, প্রত্যেকের বিচার এই বাংলাদেশের মাটিতে হবে, এটা আমি আশাবাদ ব্যক্ত করছি। আপা আপনি একটু মিউট হয়ে আছেন, আপনি একটু মিউট হয়ে আছেন। সরি, আমার কাছে এসেছিল, আমি মিউট করেছিলাম, ভুলে গেছি। তো যাই হোক, আমার আসলে এই আলোচনা আরো চালিয়ে যেতে ইচ্ছে করছে, কিন্তু প্রায় অনেকক্ষণ হয়ে গেছে। আমরা আরো একদিন অবশ্যই বসবো, একদিন না, আমি আসলে চাই যে এই কথাগুলো মানুষের মধ্যে চলে যাক এবং সহজ ভাষায়, এবং মানুষ এটা বুঝতে চেষ্টা করুক। আমাদের প্রচুর কমেন্ট এসেছে, যে কমেন্ট গুলো আসলে কোনো যৌক্তিক কিছু কমেন্ট যদি আপনি দেখেন গঠনমূলক কোনো কমেন্ট থাকে, আমার কাছে মনে হয় যে একজন জিজ্ঞেস করেছে, সরি, বেশিরভাগই গালাগালি, হারপিক বা হচ্ছে আমাকে করে কেন্দ্র করে, যে মানে কি কি হতে পারে। তো একজন বলেছে যে আপনি আমরা ভোট দিতে পারিনি কেন আওয়ামী লীগের সময়, সেই প্রশ্নটা করেছে। আওয়ামী লীগের সময় তো আওয়ামী লীগ তো আপনাকে ভোট দিতে বারণ করে নাই। আপনার যদি আওয়ামী লীগকে পছন্দ না হয়, আপনার যদি পছন্দ হয় জামাতে ইসলামী বা বিএনপি, তো আপনার দলকে জিজ্ঞেস করেন যে তুমি ইলেকশনে গেলে না কেন। আপনার যদি পছন্দ, তার যদি পছন্দ হয় জামাত, আর জামাত যদি ইলেকশনে না থাকে, তাহলে সে ভোট দিতে পারবে কেমনে? হ্যাঁ, এখন আপনি যদি একটা পার্টি ইলেকশনেই না যায়, মানে তাকে তো আমরা কি জামাতকে ওই সময় নিষিদ্ধ করেছিলাম, বিএনপিকে করেছিলাম, তারা আসলো না কেন? তারা তত্ত্বাবধায়ক সিস্টেমের কথা বলেছিল, এখন তারা তত্ত্বাবধায়ক সিস্টেমের কথা বলছে না কেন? বিএনপি এবং জামাত এই পর্যন্ত কোন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমের কথা বলেছে? জি। তাহলে তারা অতীতে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমের কথা বলে, এই যে ওই যে লোক প্রশ্ন করছে যে আমরা ভোট দিতে পারি না কেন, তার সাথেও প্রতারণা করেছে। এখন কি তারা তত্ত্বাবধায়ক সিস্টেমের কথা বলছে? বলছে না তো। তো তার মানে তারা আগেও আসলে এটা চায়নি, এখনো চায় না, খালি মাঝখান দিয়ে খালি মিথ্যা কথাগুলো বলেছে যে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। এখন তো সমস্ত কিছু প্রমাণিত হলো যে তত্ত্বাবধায়ক সরকার যদি ওদের এতই চাওয়ার থাকতো, এতবার বলেছে, এত আন্দোলন করেছে, এখন কিন্তু কার তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমের দরকার নাই। হ্যাঁ, এই জায়গাটা একদম নাই। আমি একটু আপনাকে বলতে চাই যে যেটা হচ্ছে আমরা দেখেছি 2018-তে সম্ভবত বিএনপি কিন্তু নির্বাচনে এসে হঠাৎ করে চলে গেল, এবং পরবর্তীতেও অনেকগুলো নির্বাচনে যেখানে আইনগতভাবে কাউকে নিষিদ্ধ করা হয় নাই, যেই প্রক্রিয়াটা কিন্তু এখন শুরু হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বা সমমনা যে দলগুলোকে, তাদেরকে আইন করে হচ্ছে এখান থেকে বিতাড়িত। দর্শক বা জনগণের এই জায়গাটা সবসময় যখন কমপ্লেইন করে যে আওয়ামী লীগের আমলে ভোটের সুযোগ ছিল না, তো সেই জায়গাটা আমাদেরকে একটু ব্যাখ্যা করবেন সংক্ষেপে? কোনটা সরি, আরেকবার একটু বলেন যে কোনটা। যেটা হচ্ছে যে ধরেন বলা হয় যে বাংলাদেশ আওয়ামী লীগের সময়ে কোনো নির্বাচন অন্যদেরকে ভোট দিতে সুযোগ দেওয়া হয় নাই, বিএনপি ছাড়া নির্বাচন করা হয়েছে বা বিরোধী দলকে নির্বাচনে আসতে দেওয়া হয় নাই, সেটার কোনো তো আইনগত কোনো প্রক্রিয়া ছিল না, সেটা তাদের ঐচ্ছিক, যেটা আপনি একটু বলেছেন। কিন্তু এখন যেটা করা হচ্ছে যে সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে রীতিমতো আইন করে বা তার সমমনা দলগুলোকে আইন করে যাতে ভোটাধিকার থেকেই বঞ্চিত করা হচ্ছে। তো দুটোর জায়গাটা দুটোর জায়গা তো খুবই স্পষ্ট। একটা হচ্ছে যে আইন তো আর কিছু না, এটা তো আর আইন না, কারণ এগুলো সবই বেআইন। কারণ এটা অনেকটা গায়ের জোরে জিনিসটা করছে, প্রশাসনকে ব্যবহার করে, পুলিশকে, বিডিআর কে ব্যবস্থা করে। কারণ ওরা যে আইন বানাচ্ছে এটা তো কোনো আইন না, এটা বাংলাদেশে এটা কোনো আইন না, কারণ তাদের আইন বানানোর কোনো এখতিয়ার নাই। জি, এইটা অনেকটা গায়ের জোরে বাংলাদেশ আওয়ামী লীগকে তারা ইলেকশনে আসতে দেবে না, সিম্পল অ্যাজ দ্যাট। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ইউনুসের অধীনে তো কোনো ইলেকশন আমরা এমনিও করবো না, আমরা ইনক্লুসিভ ইলেকশন চাই, বাট ইউনুসের অধীনে না, একটি নিরপেক্ষ একটা 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 অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে। সেটার নাম তত্ত্বাবধায়ক সরকার হতে পারে, সেটার নাম নির্বাচনকালীন সরকার হতে পারে, সেটার নাম একটা অস্থায়ী সরকার হতে পারে, এবং সেটাও হতে হবে প্রক্রিয়া অনুসরণ করে।
এবং সেই প্রক্রিয়াটা কি হতে হবে, 5ই আগস্টের পরে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা হস্তান্তর করছেন, নতুন করে শুরু হতে হবে। মানে এমন একটা সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর মাননীয় প্রধানমন্ত্রী করবেন, ধরে নেওয়া হবে তারা ক্ষমতা হস্তান্তর করেছেন 5ই আগস্টের পরে, এবং ওই 5ই আগস্টের পরে ক্ষমতা হস্তান্তর করেছেন এবং ওই সরকারটা নির্বাচনকালীন একটি সরকার পরিচালনা করছে। এখন এটা কিভাবে হবে না হবে সেগুলো আলোচনার ভিত্তিতে হতে পারে, কারণ আমরা সংবিধানের বাইরে যেতে পারবো না। তো একবার সংবিধানের বাইরে গেলে আপনাকে আজীবন এটা প্রেসিডেন্ট হয়ে থাকবে যে সবাই সংবিধান তখন ভাঙতে থাকবে। নিয়মই, ডিসিপ্লিনই। সো আলটিমেটলি যেটা হয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ, আমরা যখন ক্ষমতাতে ছিলাম তখন কিন্তু আমরা কোনোভাবে কোনো দলকে নিষিদ্ধ করে ইলেকশনে আসতে পারবে না এমন করিনি। আর এইখানে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে আমাদেরকে গায়ের জোরে নির্বাচন আসতে দিচ্ছেই না। সো দুটার মধ্যে তো খুবই সহজ পার্থক্য। জি, অনেক ধন্যবাদ। আর একটা প্রশ্ন আপনি যদি খুব সংক্ষেপে বলতে চান, কিন্তু যদিও গণহত্যা, পিলখানা হত্যা, এগুলো আমার কাছে মনে হয় না যে খুব একটা যৌক্তিক প্রশ্ন করার জন্য তারা করছে, কারণ ওটার সাথে আওয়ামী লীগ, তারপরে আপনি যদি কিছু বলতে চান। লিখেছে পিলখানা, এইটাই, মানে এটা কোনো জায়গা level of thoughts and level of education is very clear. পিলখানা হত্যাকাণ্ড পরিষ্কারভাবে এটার বিচার হয়েছে, আমরা দেখেছি। বাংলাদেশের মানুষের পারসেপশন একটা অদ্ভুত একটা ব্যাপার। পিলখানার হত্যাকাণ্ড হয়েছে, সেই পিলখানার হত্যাকাণ্ড আমরা দেখেছি যে বিডিআর কর্মকর্তারা কিভাবে হত্যাকাণ্ড করেছে, তারা কিভাবে ষড়যন্ত্র করেছে, সেগুলো সেই বিচারের রায়ও হয়েছে। এবং পিলখানা হত্যাকাণ্ডের এই আসামিরা তাদেরকে ছেড়েও দেওয়া হয়েছে এই সরকারের সময়, এই সরকার নাই, এই অবৈধ সরকারের সময়। তো ইউনূসের অবৈধ আমলে এই পিলখানা হত্যাকাণ্ডের এই অপরাধীদেরকে ছেড়েও দেওয়া হয়েছে। আর আবার তারাই বলছে পিলখানা হত্যাকাণ্ডের বিচার কেন করা হচ্ছে না। বাংলাদেশের মানুষের একটা অংশ আছে যারা আপনার পারসেপশনের উপরে বিশ্বাসী, অর্থাৎ আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ এখানে জড়িত ছিল, আমার কাছে মনে হয় ভারত এখানে জড়িত ছিল, তাহলে তারাই দোষী, তাদের জন্য কোনো প্রমাণের প্রয়োজন হয় না। অথচ একটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে বিচার হয়েছে, সাক্ষী সাবুত সমস্ত কিছু এসে এটার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, ফাঁসির হুকুম হয়েছে, নানান ধরনের ভ্যারাইটিস খালাসও হয়েছে, এমন আমরা রায় দেখতে পেয়েছি। সেই রায়কে কার্যকর করবার বদলে উল্টা সেই খুনিদেরকে ছেড়ে দেওয়ার পরে বলে পিলখানা হত্যাকাণ্ডের বিচার চাই। তাহলে যাদের বিচার হলো তাদের কার বিচার হয়েছে? যাদের বিচার বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময় হয়েছে, কাদের হয়েছে? তাই না? তো সেই বিচার এখন করুক, মানে ওদের পছন্দ অনুযায়ী বিচারটাও তো 1 বছরে করতে পারলো না, করে দেখা। একদম, এই কথার কোনো শেষ নাই। এবং পারসেপশন, বাংলাদেশের একটা অদ্ভুত মানসিকতা আমরা দেখি, তাই সে যেটা শুনতে পছন্দ করে সেটাকেই বিশ্বাস করে, যুক্তি তর্কের। তবে আমাদেরও মনে হয় দায় আছে যে আরো অনেক কথা বলার, এভাবে যেভাবে আজকে আপনি আসলে বললেন, সহজভাবে তাদের মাথার মধ্যে প্রশ্নগুলো ঢুকিয়ে দেওয়া, যে তুমি শুধু বিশ্বাসের জায়গায় না থেকে আসলে প্রশ্নগুলো করা শেখো এবং সেটার উত্তর জায়গাটা নেওয়া। তো অনেক ধন্যবাদ আপনাকে আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা আবারও কথা বলবো, অবশ্যই বলবো। ভালো থাকবেন।